শুরু করি আজকের ক্লাসটা। তো কালকে হয়তো আপনারা দেখছেন অনেকে যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করি। সবাই মনোযোগ দিয়ে শুনি। আজকে বেশি সময় লাগবে না, আজকে ছোট একটা টপিক পড়াবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সবাই একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। তো হচ্ছে যে আজকের এই টপিকটার আগে একটু বলে রাখি যে গতকালকে আপনাদের হয়তোবা দেখছেন আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্টের মানে যেটা ক্লাস টেস্ট 4 হিসাবে কাউন্ট হবে আপনাদের। সো ক্লাস টেস্ট 4 হিসাবে যেটা কাউন্ট হবে সেইটার আপনাদের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। সো মোটামুটি বুঝতে না পারার কোনো কারণ নাই। সেম আগের বারের মতোই যেভাবে বলা হয়েছে, ছবি মানে খাতার ভিতরে লিখে ছবি তুলে আপনারা পাঠিয়ে দিবেন। আর এবার হয়তো আপনাদের বোঝার সুবিধার জন্য একটু পার্ট করা হয়েছে যে একটু ইনপুট দিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কোন ইনপুট কিরকম ইনপুট আসবে, কিরকম আউটপুট আসবে, একটা স্যাম্পল দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর একটা জিনিস মাথার মধ্যে রাখার চেষ্টা করবে যে প্রত্যেকটা প্রবলেম রিকারশন দিয়ে সলভ করতে হবে। আপনি যদি রিকারশন দিয়ে সলভ না করে নর্মাল ফাংশন ইউজ করেন, নর্মাল ফাংশন ইউজ করলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। আপনাকে অবশ্যই রিকারশন দিয়ে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। কয়েকটা প্রবলেম বেসিক যেগুলো প্রবলেম কয়েকটা ক্লাসে করে দিয়েছিলাম, কয়েকটা একটু মাথা খাটানো লাগতে পারে। সো যেমন এইটাতে বা 5 নাম্বার 6 নাম্বারটাতে বা 7 নাম্বারটাতে একটু মাথা খাটানো লাগতে পারে। কারো যদি কোনো কনফিউশন থাকে যে স্যার কিভাবে করব বা কিভাবে না করব, আমাকে জাস্ট ডোন্ট হেজিটেট, আমাকে জাস্ট একটা মেল দিয়ে বা আমাকে একটা ফোন দিয়ে আপনারা বলতে পারেন যে স্যার একটা কিভাবে করতে পারি, কোনো সমস্যা নেই, আমি একটা ব্যবস্থা করব। আর নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানে সবাই তো এই পার্টটা একটু মনোযোগ সহকারে শুনি, পার্টটাও খুব দরকার আমাদের জন্য। সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমার আর ক্লাস আর আছে ক্লাস, আমাদের লাস্ট ক্লাস মেবি আর একটা আছে, মেবি আর একটা আছে মানে কি বুধবার। আচ্ছা, বুধবার দিন ক্লাস হবে। আমি আসলে শিওর না, আমি ওদের রুটিন আসলে বুঝি নাই কি বলছেন। তো মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমাদের তার যদি বুধবার দিন ক্লাস হয়, তাহলে আজকে আমরা একটা টপিক দেখাবো, দেখানোর পর আমরা বুধবার দিন জিনিসটা র্যাপ আপ করে ফেলবো। আমি জানি না আবার তোমাদের যে রুটিন দিচ্ছে, রুটিনে দেখা যাচ্ছে যে ঈদের পরেও আবার মনে হয় 2 দিন বা 3 দিনের একটা ক্লাস আছে। তো আপনারা ওইগুলো মাথার মধ্যে রাখেন না। আপনাদের টার্গেট থাকবে যে মিডের পর থেকে যে টপিকগুলো পড়াইছি, মানে বুধবার পর্যন্ত মিডের পর থেকে যে টপিকগুলো পড়াইছি ওইটার উপরেই আপনাদের যেটা ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে, ফাইনাল অ্যাসাইনমেন্টটা আমি আপলোড করে দিব। আমি এর আগেও বলছিলাম ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে যে কি হবে, এরকম যেটা এই সিটি গুলার জন্য যেমন করতেছেন, ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য সেম একই রকমই থাকবে। বাট সিটিতে শুধুমাত্র সি প্রোগ্রাম থাকে, ফাইনাল অ্যাসাইনমেন্টে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে। বাট ধরেন নরমাল থিওরিটিক্যাল কোশ্চেন কেন কি কিভাবে হয় এই টাইপের থিওরিটিক্যাল কোশ্চেন গুলো থাকবে। খাতায় লেখা করবো সব? হ্যাঁ, ওইটাও সেম একই রকম ভাবে খাতায় লিখে আপনারা খাতায় লিখে ছবি তুলে আপলোড করে দিবেন, খাতায় লিখে ছবি তুলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আপনাদের অন্যান্য সাবজেক্টের সাথে হয়তো বা অন্যান্য সাবজেক্ট তো অনেক স্যারদের উপর অনেকটা ডিপেন্ড করে, স্যাররা অন্য সাবজেক্টের স্যাররা আপনাদের কিভাবে নেয়। বাট আমার কোর্সের কনসেপ্ট হচ্ছে একটা, আমি যেটা প্রথমে বলছি যে প্রথমে বলার পরে যে আমি আপনাদেরকে প্রশ্ন আপলোড করে দিব, প্রশ্ন আপলোড করে দেওয়ার পরে প্রশ্নটাকে আপনাদের 2 দিন বা টাইম দিব, 2 দিন বা 1 দিন বা 2 দিন টাইম দিব। ওইখানে টাইমটা কম দিব, কারণ চেষ্টা করবো যাতে সবাই তাকে তাড়াতাড়ি করে ফেলে। আর বুঝতে পারতেছেন ফাইনাল এক্সাম 40% নাম্বার আপনাদের আছে এখানে। তো জিনিসটা একটু রিগরাসলি চেক করে, মানে আমি লাস্টের দিনের অ্যাসাইনমেন্ট গুলো আমি যা দেখছি যাদেরটা হয়েছে তাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি। মানে একেবারে যে মানে ধরে ধরে ওরটা কপি করছে কিনা ওরটা কপি করছে কিনা, অনেক সময় মনে হয়েছে যে ওরটার সাথে ওর কোড মিলে, ওর সাথে ওর কোড মিলে। আর আমি আসলে এগুলো নিয়ে কিছু বলি নাই। বাট আমার কাছে মনে হয় যে যদি আপনারা সবাই এভাবে 40-40 পেয়ে যান, ঠিক আছে, তাহলে তো হেড স্যার আমাকে ডাক দিয়ে বলবে যে এত কি পড়াইলে এসপিএল এ যে সবাই ফুল নাম্বার পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমি জাস্ট ওই পার্টটাও একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমি যেটা আপনাদেরকে বললাম ওইটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা আপাতত মাথার মধ্যে রাখেন হচ্ছে এইটা, যে ক্লাস টেস্ট 4 এর যে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট আপনারা দেন, কারণ আপনাদের দিলে আপনাদের 2টা সিটির নাম্বার খুব ভালো থাকবে। আরেকটা সিটি যেটা আছে আগের সিটি গুলোর সাথে একটা নিয়ে অ্যাডজাস্ট করলে সিটি তো ওভারঅল একটা ভালো নাম্বার চলে আসবে আপনাদের। আর ফাইনালটা যদি আপনারা ভালোভাবে দেন, তাহলে আমার কাছে মনে হয় না এই কোর্সে আপনাদের খারাপ গ্রেড পাওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয়। আমরা এইটা একটু যাই, এটা যাওয়ার আগে একটা কাজ করি। আমরা লাস্টের দিন মনে আছে কিনা, লাস্টের দিন আমরা স্ট্রাকচার টপিকটা শুরু করছিলাম, স্ট্রাকচার টপিকটা পড়ছিলাম। আজকেও আমরা একটু স্ট্রাকচারের একটা প্রবলেম দিয়ে শুরু করবো ক্লাসটা, দেন আমরা ফাইলের টপিকটার দিকে যাবো। কারণ আমার কাছে মনে হয় ফাইল উইল বি রিয়েলি ভেরি স্মল টপিক। ওকে, তাহলে আমরা একটু একটা প্রবলেম দেখার চেষ্টা করি। প্রবলেমটা একটু দেখেন, প্রবলেমটা এখানে লেখা হয়েছে কি একটু বোঝার চেষ্টা করি, ভালো করে একটু পড়েন, পরে আমাকে মানে আমরা শুরু করি কিভাবে শুরু করতে পারি প্রবলেমটা। প্রবলেমটার ভিতরে বলছে কি, প্রবলেমটার ভিতরে বলছে হচ্ছে যে write a C program to add two complex numbers by passing structure to a function. So আমি যখন আপনাদের আগেও বলে রাখতেছি, আমি মানে এর ফাইনাল এক্সামে যখন আমি কোশ্চেন করবো
ফাইনাল এক্সামের কোশ্চেন করলে আমি এইরকম টপিক মিক্স আপ করে দিব, যে হয় শুধু স্ট্রাকচার থেকে কোশ্চেন দিব না, স্ট্রাকচারের সাথে ফাংশন মিশাবো, বা স্ট্রাকচারের সাথে তোমার ফাংশন মিশাই, বলবো যে রেজাল্টটা পাইলা সেই রেজাল্ট একটা ফাইলের ভিতরে লিখে রাখতে হবে। সুতরাং আমি মিক্স করার চেষ্টা করবো। সুতরাং আপনারা পার্ট পার্ট বুঝে বুঝে আগাইতে হবে, যে স্যার এই পার্টটার কাজ কি, এই পার্টটার কাজ কি, এখানে কয়েকটা কি কি লাগবে, ঠিক আছে, সেই পার্টটা বুঝে বুঝে আঁকানোর চেষ্টা করতে হবে। আমরা শুরু বুঝতে এটা ধরতে পারি যে স্যার আমাদেরকে বলছে একটা সি প্রোগ্রাম লিখতে, যেটা অ্যাড টু কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, দুইটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারকে যোগ করে, কমপ্লেক্স নাম্বারকে যোগ করে কিভাবে, বাই পাসিং স্ট্রাকচার টু এ ফাংশন। কিভাবে যোগ করবে, যে স্ট্রাকচারটাকে একটা ফাংশনে পাঠায় দেয়। তার মানে প্রশ্নটা পড়ে অনেকটা এরকম বোঝা যাওয়া উচিত যে স্যার আমাকে একটা সি প্রোগ্রাম আছে, যে সি প্রোগ্রামের ভিতরে দুইটা কমপ্লেক্স নাম্বার আমাকে দেওয়া হবে, আর দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমি একটা ফাংশনে পাঠাই দিই। ফাংশনে পাঠায় দেওয়ার পর তারা যোগ হবে, যোগ হওয়ার পরে তারা আমাকে রিটার্ন করবে। কারণ এই লাইনটা তারা এটাই বোঝায় যে পাসিং স্ট্রাকচার টু এ ফাংশন। নরমালি যোগ করলে হবে না, স্ট্রাকচারটাকে একটা ফাংশনে পাস করতে হবে, সেখান থেকে যোগ করে নিয়ে আসতে হবে। সুতরাং চলুন আমরা শুরু করতে পারি। শুরু করলে কিভাবে দেখতে পারি, সবাই একটু মনোযোগ দেন। প্রশ্ন বুঝতে পারেন এমন কেউ আছেন? প্রশ্ন না বুঝতে পারলে বলেন যে স্যার প্রশ্নটাই বুঝিনি। আচ্ছা, প্রশ্ন না বোঝার কোনো কারণ নেই, আপনারা প্রশ্ন প্রত্যেকেরই বোঝা উচিত। তো প্রথমে যেটা ছিল, আমরা আমাদের মানে বেসিক পার্টটা লিখে ফেলি। বেসিক পার্টটা লিখে ফেলার পরে যারা লাস্টের দিনে ক্লাসে ছিলেন তাদের বোঝা উচিত যে স্যার আমাদের স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ডেফিনেটলি আমরা করতে পারি কিছু, একটা টাইপ ডেফ দিয়ে দিই। টাইপ ডেফ দিয়ে আমাদের টাইপ ডেফ স্ট্রাক্ট লিখবো। এখন টাইপ ডেফ স্ট্রাক্ট লিখে যেটা করতে হবে সেটা হচ্ছে, স্যার আমার এর ভিতরে কারা কারা আছে বলেন দেখি। একটা যদি কমপ্লেক্স নাম্বারকে ডিক্লেয়ার করতে চাই, কমপ্লেক্স নাম্বারকে ডিক্লেয়ার করতে গেলে কি লাগে? আপনি বলতে পারেন স্যার কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট থাকে। আমরা বলতে পারি স্যার একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে, এবং ধরে নিই দুইটি ফ্লোটিং পয়েন্ট নাম্বারই হবে। তাহলে ফ্লোট ধরে নিলাম রিয়েল, আর ফ্লোট ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে স্যার আমাদের রিয়েল পার্ট থাকবে, ফ্লোটিং পয়েন্টের পার্ট থাকবে, এবং আমরা ধরে নিই স্যার এটা হচ্ছে আমার একটা, এই ডাটা টাইপের নাম দিয়ে দিই হচ্ছে কমপ্লেক্স। এই ডাটা টাইপটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ। আমি দিয়ে দিলাম। আমার স্যার মনে হয় না না বুঝার কোনো কারণ আছে। তাহলে আমি বললাম স্যার তাহলে আমার টার্গেট থেকে, আমার টার্গেট স্যার এখানে একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনটার কাজ হচ্ছে অ্যাড করা। কি অ্যাড করা স্যার? যে দুইটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করতে হবে। সুতরাং স্যার আমি যে ফাংশনটার নাম দিই অ্যাড, যার ভেতরে স্যার আমি কমপ্লেক্স নাম্বার পাঠাবো দুইটা। ধরেন কমপ্লেক্স নাম্বার 1 কে পাঠাবো, আবার ধরেন কমপ্লেক্স নাম্বার 2 কে পাঠাবো। এবং এরা কি করবে স্যার? এরা যে কাজটা করবে, এরা একটা কমপ্লেক্স নাম্বারই রিটার্ন করবে। সুতরাং আমি বলতে পারি এরা একটা কমপ্লেক্স নাম্বার রিটার্ন করবে, এরা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এখন নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেটটা হচ্ছে একটু একটু বুঝতে পারছি স্যার, আমরা এই পার্টটা ধরতে পারতেছি। এখন স্যার আমাকে যেটা ফাংশনের, এটাকে প্রোটোটাইপ বলে, ফাংশনের প্রোটোটাইপে লিখছি। এখন নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট স্যার আমাকে আসলে মানে ফাংশনটাও লিখে ফেলি, ফাংশনটাকেও লিখে ফেলি। ফাংশন লেখার জন্য আমরা জিনিসটাকে কপি করে ফেলি, ধরে নিচে নিয়ে গেলাম। তো এখন বলেন দেখি যোগ করতে গেলে কি করা লাগে? এনিমা যোগ করতে গেলে বুঝি যে দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি যোগ করতে হয় বা জটিল সংখ্যাকে, তাহলে রিয়েল এর সাথে রিয়েল কে যোগ করতে হবে, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টকে আমার যোগ করতে হবে। সুতরাং আমরা যদি এইভাবে নিয়ে আসার চেষ্টা করি যে স্যার আমার একটা কমপ্লেক্স নাম্বার নেই, যে কমপ্লেক্স টেম্পোরারি, দেন টেম্পোরারি এর যেটা রিয়েল পার্ট হবে, টেম্পোরারি রিয়েল পার্ট কি হবে? টেম্পোরারি রিয়েল পার্ট হবে হচ্ছে n1 এর রিয়েল পার্টের সাথে n2 এর রিয়েল পার্টটাকে যোগ করব। সিমিলারলি টেম্পোরারির যেটা ইমাজিনারি পার্ট থাকবে বা জটিল পার্ট থাকবে, সেটা কি আসবে? সেটা আসবে হচ্ছে n1 এর জটিল পার্ট বা ইমাজিনারি পার্টের সাথে n2 এর ইমাজিনারি পার্টটাকে যোগ করে দেব। তাহলে দেখেন আমরা যে কাজটা করলাম, না বুঝার এখানে কোনো কারণ নাই। আমরা যে কাজটা করতেছি যে আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিচে টেম্পোরারি, ওই টেম্পোরারি এর রিয়েল পার্ট হবে হচ্ছে এই যে দুইটা রিয়েল পার্টকে যোগ করছি,
সিমিলারলি এটা ইমাজিনারি পার্ট হবে, দুইটা ইমাজিনারি পার্টটাকে যোগ করার পরে দেন আমি একটা কাজ করতে পারি স্যার, সেটা হচ্ছে আমি স্যার রিটার্ন করে দেই, রিটার্ন করবো স্যার টেমকে রিটার্ন করে দিই, টেমকে রিটার্ন করে দিই। সুতরাং এই পার্টটুকু না বোঝার কোনো কারণ নাই, এই পার্টটা আমরা বুঝতে পারছি ফাংশনটা কিভাবে কাজ করে। এখন স্যার আমার কাজটা কি স্যার, এখন আমার কাজটা হচ্ছে যে আমার কমপ্লেক্স নাম্বার দুইটাকে ইনপুট নিতে হবে, দেন কমপ্লেক্স নাম্বার দুইটাকে যোগ করে রেজাল্টটাকে হচ্ছে আমার স্ক্রিনের ভিতরে শো করতে হবে। সুতরাং আমি যদি বলি যে স্যার আমাকে আগে কমপ্লেক্স নাম্বারগুলো নিয়ে নিই, ধরেন কমপ্লেক্স নাম্বারের জন্য ধরেন আমার একটা ফার্স্ট কমপ্লেক্স নাম্বারটা নিলাম ধরেন এক্স, তারপরেরটা হচ্ছে ওয়াই, তারপরেরটা হচ্ছে আমরা বললাম হচ্ছে সাম। তাহলে এখন আমরা বলতে পারি যে স্যার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রিন্ট করি যে এন্টার ফার্স্ট কমপ্লেক্স নাম্বার। আপনি ফার্স্ট কমপ্লেক্স নাম্বারটাকে প্রিন্ট দিলেন, সরি এন্টার করতে বললেন, কারণ আপনি জানেন এন্টার করতে বললে সে তাকে আপনাকে দুইটা জিনিস দিবে। তাহলে একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে আমার রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটাকে প্রথমটাকে সেভ করব কার ভিতরে, প্রথমটাকে সেভ করব হচ্ছে এক্স এর রিয়েল পার্টের ভিতরে, আর পরেরটাকে সেভ করব হচ্ছে এক্স এর ইমাজিনারি পার্টের ভিতরে। সো ডট দিয়ে দিয়ে আমরা ওই মেম্বার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এটা আমার ফার্স্ট একটার কাজ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের কাজ হবে সেকেন্ড একটার কাজ করা। তাহলে জাস্ট ফার্স্ট এর জায়গায় আমরা সেকেন্ড কমপ্লেক্স নাম্বার দিলাম এবং যে ইনপুটটা থাকবে ইনপুটটাকে আমার ওয়াই এর মধ্যে সেভ করতে হবে। এখন আপনারা একটু পর বুঝতে পারা উচিত যে স্যার এখন আমার যোগ করতে হবে, যোগ করার পরে যে রেজাল্টটা আছে যে সাম, সাম কি হবে, সাম হবে হচ্ছে এক্স আর ওয়াই কে যোগ করলে। এখন আমি জানি আমার যে অ্যাড ফাংশনটা আছে, অ্যাড ফাংশনের মধ্যে দুইটা কমপ্লেক্স নাম্বার পাঠাই দিলে সে যোগ করে রেজাল্টটা দিয়ে দেয়। তাহলে এখানে আমি অ্যাড দিয়ে তার মধ্যে লিখে দিব হচ্ছে এক্স কমা ওয়াই, অ্যাড দিলে এক্স কমা ওয়াই দিলে আমার সামের মানটা চলে আসলো। এখন জাস্ট আমি প্রিন্ট করি, প্রিন্ট করলে যদি দেখাইতে চাই দা sum is percentage of 0.2f দিলাম প্লাস percentage of 0.2f i। এটা একটু ঝামেলা আছে কারণ ডিপেন্ডিং অন দা সাইন আসলে এইখানে সাইনটা চেঞ্জ হবে, কারণ এই দুটো যোগ করার পরে যেটা মাইনাস থাকে তার প্লাস এর পরে আবার মাইনাস দেখাবে। তো এটা চাইলে ইফ কন্ডিশন দিয়ে বা অন্যভাবে মডুলাস দিয়েও ঠিক করা যায়। তাহলে আমরা কি কি প্রিন্ট করবো, প্রথম এফটা মানে কি, প্রথম এফটা মানে হচ্ছে সামের রিয়েল পার্টটা। তাহলে আমি বলতে পারি স্যার প্রথম এফটা মানে হচ্ছে সাম ডট রিয়েল, তারপরে এফটা মানে হচ্ছে সাম ডট ইমাজিনারি। ওকে গুড। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারতেছি স্যার কি করতে বলা হয়েছে। আমি যদি স্যার কোডটাকে রান দেই, যে ভুল না থাকে, বললো ফার্স্ট কমপ্লেক্স নাম্বার দিল। তো ফার্স্ট কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমি বলতে পারি স্যার 3 আর 6 আর 3 আর 5, তার মানে জিনিসটা কি 3 প্লাস 5 হয়। আর সেকেন্ড কমপ্লেক্স নাম্বারের জন্য ধরেন আমি বললাম হচ্ছে 1 প্লাস 8। তাহলে আমার রেজাল্ট আসছে কত, খেয়াল করেন রেজাল্ট আসছে কমপ্লেক্স সাম ইজ 4 প্লাস 13 i, 4 প্লাস 13 i, যেটা আমি চাচ্ছি। ওকে, তো এটার একটা প্রবলেম আছে, এই প্রিন্টটা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা অনেকে ধরে ফেলছেন যে স্যার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এরকম, যদি আমি ফার্স্ট কমপ্লেক্স নাম্বারটা নিই 1 মাইনাস 2i আর সেকেন্ড কমপ্লেক্স নাম্বার আছে 4 মাইনাস 7i, দেখেন তখন আমার এই যে প্লাস এর পরে আবার এই মাইনাস প্লাস মাইনাসটা চলে আসতেছে। সো এটা চাইলে ওই কমপ্লেক্স নাম্বারের সাইন দিয়েও চেক করে, মানে ইফ কন্ডিশন চেক করে প্লাস মাইনাস এর ব্যাপারটা হ্যান্ডেল করা যায়। এবার আপাতত দরকার নেই, এটা নরমাল প্রিন্ট আমি করে ফেলবো। আচ্ছা, কারো কাছে কোনো কনফিউশন আছে এখানে কি করা হয়েছে না করা হয়েছে বা কিভাবে করতে হবে? আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনাদেরকে দেখেন আমরা একটা স্ট্রাকচার ওপেন করলাম, দেন স্ট্রাকচারটাকে আমি কি করছি, স্ট্রাকচারটাকে আমি একটা ফাংশনের মধ্যে পাঠাইছি দুইটা কমপ্লেক্স নাম্বারকে, দুইটা কমপ্লেক্স নাম্বারকে ফাংশনের ভিতরে পাঠায় দেন তাদেরকে আমি অ্যাড করে আরেকটা কমপ্লেক্স নাম্বার রিটার্ন করছি। আমি আপনাদেরকে আগের ক্লাসেও বলছিলাম যে আমরা চাইলে কমপ্লেক্স নাম্বারে যদি আমি বলি আপনার দুইটা কমপ্লেক্স নাম্বার লাগবে, আমি যদি আমাদের 10টা কমপ্লেক্স নাম্বার লাগবে, দ্যাট মিন্স আমাদের জাস্ট এই কাজটা করতে হবে, জাস্ট আমরা যদি নাম দেই এটাকে জেড, জেড 10 দিলেও কাজ করবে। সো 10টা কমপ্লেক্স নাম্বার চলে আসছে। সো কারো কাছে কোনো কনফিউশন যতটুকু পর্যন্ত পড়াইছি? Anyone?
আচ্ছা, কোনো প্রকার কনফিউশন নাই। সো এই টাইপের প্রবলেম গুলা আমার কাছে মনে হয় এত প্রবলেমেটিক হবে না আপনাদের জন্য। ওকে, গুড, তাহলে ধরতে পারতেছেন তো ভালো করে দেখবো আমরা। আচ্ছা, আমরা আসেন আমার নেক্সট আজকে যে টপিকটা পড়ার চেষ্টা করি, যেহেতু ক্লাসে মানে সব সব সেকশন মিলে ডিসিশন নেওয়া হয়েছে যে পয়েন্টার টপিকটা পড়াবে না। তো পয়েন্টার টপিকটা না পড়ানোর কারণে আসলে দেখা গেল যে আসলে অনেক একটু কমপ্লেক্স জিনিস আসলে দেখানো যাচ্ছে না এই পার্টে। বাট কম পয়েন্টটা যেটা ডিসিশন আসছে আপনাদের অ্যালগোরিদম কোর্সে আপনাদের পয়েন্টটা পড়াই দেওয়া হবে। তা এই কারণে আজকে যে ফাইল টপিকটা পড়াবো ওইটার সময় হালকা একটু পয়েন্টারের কনসেপ্ট লাগে আমার। তো ওই জিনিসটা আমি একটু বুঝাই দিব না যে কি কাজে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এইটা জাস্ট মনে রাখার চেষ্টা করলে আমার কাছে হবে। জাস্ট সবাই একটু শুনি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ টপিকটা বুঝতে পারবেন। খুবই ছোট টপিক, ঠিক আছে? সো আচ্ছা, আসেন একটু ফাইল দেখি। এই স্লাইড গুলো আসলে আমি যখন আমার বইটা স্যার যখন পড়াইছিল তার স্লাইড, তো ওনার স্লাইড গুলোই দেখাই দিচ্ছি। আমার আসলে স্লাইড বানানোর কষ্ট করা লাগতেছে না। দেখেন, তো ফার্স্ট অফ অল মূল কনসেপ্ট থেকে, মূল কনসেপ্টটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে স্যার আমরা ফাইল নিয়ে আলোচনা করবো স্যার, যে ফাইলের ভিতরে কিভাবে কাজ করে। ফাইল মানে কি? যেমন ধরেন আমরা, ধরো তুমি একটা সি প্রোগ্রামিং এর কেসে, যেমন ধরো এই প্রোগ্রামটা করলা, এই প্রোগ্রামটা করার পরে এই আউটপুটটা আসছে, এই আউটপুটটা তো শেষ হয়ে যাবে বা চলে যাবে, স্ক্রিনে আর থাকবে না। স্ক্রিনে না থাকলে তুমি বলতে পারো স্যার আমি যদি এই আউটপুটটাকে সেভ করে রাখতে চাই, কোন একটা ফাইলের ভিতরে সেভ করে রাখতে চাই, তখন এই কনসেপ্টটা চলে আসে যে স্যার আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো তো কনসোলে থাকতেছে, রেজাল্টটা তো স্যার টেম্পোরারি। আমি যদি চাই এইটাকে কোনো একটা ফাইলে বা নোটপ্যাডে লিখে রাখতে চাচ্ছি, দেন আমাকে স্যার কি কাজ করা লাগতে পারে? অথবা তুমি বলতে পারো স্যার আপনার যে কমপ্লেক্স নাম্বার দুইটা আছে, কমপ্লেক্স নাম্বার দুইটা এখানে ইনপুট দেওয়া হলো। সাপোজ আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তাহলে সাপোজ আমি বললাম তোমাকে আমি 10টা কমপ্লেক্স নাম্বার দিব, 10টা কমপ্লেক্স নাম্বারকে যোগ করা লাগবে। এখন তুমি বলো স্যার আপনি কি 10টার ইনপুট দিবেন? এখন 10টা ইনপুট না দিয়ে আমরা কাজ করতে পারি যে আমি একটা নোটপ্যাডের ভেতরে এইখানে ধরো 10টা কমপ্লেক্স নাম্বার লিখে ফেললাম। প্রথমটা হচ্ছে 3, তারপর একটা 5, তারপর একটা হচ্ছে -2, তারপর একটা 7, এইভাবে আমি 10টা নাম্বার লিখে ফেললাম। এবং আমি আমার সি প্রোগ্রাম থেকে বললাম যে ওই ফাইলটার ভিতরে লেখা আছে। সুতরাং আপনাদের একটু বোঝার দরকার আছে যে ফাইলের কাজটা আসলে সি প্রোগ্রামিং এ কিন্তু অনেক। যেমন খেয়াল করছো কিনা, লাস্টের দিন যখন আমরা স্টুডেন্টের কোড করছিলাম, মনে আছে আমরা 5টা ইনপুট দিছিলাম, 5টা ইনপুট আমাদের লিখতে বিরক্ত লাগতেছিল, যে নাম, আইডি, এত মার্ক লেখা লাগতেছে। বাট আমরা যদি একটা কাজ করতে পারি, আমাদের যে পুরা ডাটাটা তো একটা ফাইলে আছে, যেমন একটা এক্সেল ফাইলে আছে, তাহলে আমরা যদি এই ফাইল থেকে পড়ে সি প্রোগ্রামটা ক্যালকুলেট করে ফেলি, দেন কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। তাহলে ফাইলের মূল কনসেপ্টটা কি স্যার? ফাইলের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখন সি প্রোগ্রামটা করি, তো সি প্রোগ্রামের ইনপুট বা সি প্রোগ্রামের আউটপুটটা আমরা অনেক কেসে যে কাজটা করার চেষ্টা করি, কোনো একটা ফাইলের ভেতরে সেভ করে রাখার চেষ্টা করি। এই ফাইলের ভেতরে সেভ করে রাখার জন্য কিভাবে ফাইল থেকে সি প্রোগ্রাম পড়া যায় বা কিভাবে ফাইলের কন্টেন্ট গুলো বোঝা যায়, সেইটাই হচ্ছে আমাদের দেখার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে আমাদের মেইন কনসেপ্টটা হয়তো বা ধরতে পারছেন। তো আমাদের ফার্স্ট অফ অল মানে ডেফিনেটলি যদি সি প্রোগ্রামিং এ তুমি নরমালি চিন্তা করতে চাও, ফাইল নিয়ে কাজ করতে চাও, তাহলে ফাইল নিয়ে কাজ করতে চাইলে আমাদের এই 3টে স্টেপ মাথার মধ্যে রাখতে হবে। স্যার 3টে স্টেপটা কি? 3টে স্টেপটা হচ্ছে যে স্যার একটা ফাইলকে আমাদের ওপেন করতে হবে। ফাইলটাকে ওপেন করে তার ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা আইদার আমি রিড করব, আইদার আমি রাইট করব। রিড করা রাইট করার মধ্যে পার্থক্য, রিড করা রাইট করার মধ্যে পার্থক্য যেমন এই কেসটাই, যেমন আমি বললাম যে আমি আমার ভ্যালু গুলা ফাইলে লিখে রাখতেছি, আপনি সে হচ্ছে জিনিসটাকে রিড করে ক্যালকুলেট করে ফেলবো। আর রাইট করা মানে কি? রাইট করা মানে হচ্ছে এই যে আমি অ্যান্সারটা পাইছি, অ্যান্সারটা চাচ্ছি কোন একটা ফাইলের ভিতরে স্টোর করে ফেলবো। সুতরাং দুইটা অপারেশন আমাদের আছে, আমি আরো অপারেশন দেখবো সামনে, বাট আপাতত একটু বোঝার চেষ্টা করি যে আমাদের টার্গেটটা থাকবে যে স্যার আমরা প্রথমে যে কাজটা করবো ফাইলটাকে ওপেন করব, দেন ফাইলটাকে রিড অথবা রাইট করব, এবং কাজ শেষ করার পরে ফাইলটাকে ক্লোজ করে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফাইলটাকে ক্লোজ করে দেওয়ার কনসেপ্টটা। কারণ কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমরা নর্মালি চিন্তা করো তুমি যখন রিড করতে চাও, সাপোজ রিড করতে চাইলে কি হবে? রিড করতে চাইলে যেটা হবে, তোমার ওই ফাইলটা ধরো তোমার একটা সি ফোল্ডারে আছে, সে সি ড্রাইভে গিয়ে ওই ফাইলটাকে ওপেন করলো, ওপেন করে তার ভিতরে লাইনগুলো পড়ে ফেলছে, পড়ে ফেলে তো ওই ফাইলটাকে ক্লোজ করে দিয়ে আসতে হবে। ক্লোজ না করলে জিনিসটা হবে কি, সে র্যামের ভিতরে ডাটা স্টোর করতে থাকবে। তো আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে যেটা, যে ফাইল অবশ্যই ওপেন করতে হবে, তারপরে ওটাকে রিড আর রাইট করব, তারপরে আমরা ক্লোজ করবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং এ এগুলোর প্রত্যেকটা লাইব্রেরি ফাংশন আছে। আপনার আসলে কোনোটাই যে নিজের থেকে লিখতে হবে তা না, আপনি জাস্ট সিনট্যাক্সটা লিখে দিবেন, সিনট্যাক্সটা লিখে দিলেই কাজ করবে। সুতরাং আপনাদের চিন্তা করার দরকার নেই, বাট স্টেপ গুলা বুঝতে পারলেই হবে, স্টেপ গুলো বুঝতে পারলেই হবে। আসলে আমরা ধাপে ধাপে একটু কনসেপ্টটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখন
এখন মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে মানে ফাইলের ফার্স্ট স্টেপটা একটু দেখার চেষ্টা করি, দেন আমরা আস্তে আস্তে অন্যান্য স্টেপ গুলোর দিকে যাব। সেটা হচ্ছে যে ফাইলটাকে আমরা কিভাবে মানে পড়তে পারি বা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, ফাইলটাকে পড়ার জন্য আগে আমরা একটা কাজ করি, এই জিনিসটা আগে আমরা একটা এনভায়রনমেন্টটাকে রেডি করে ফেলি। সো আমরা যদি ধরেন আমরা এই ফোল্ডারটার ভিতরে কাজ করতেছি, এই ফোল্ডারটার ভিতরে আমরা একটা টেক্সট ফাইল খুললাম। সাপোজ টেক্সট ফাইলটার ভিতরে নাম দিলাম ধরেন টেস্ট, নাম দিলাম টেস্ট। এটা হচ্ছে আমার এই ফাইলটা, এই ফাইলের ভিতরে আমি কাজ করবো। এবং আপনারা যেটা লক্ষ্য করে দেখেন, আমি যদি দেখি এই ফাইলটার ভিতরে কিছু আমার এই ফাইলটার ভিতরে আমার কিছু নাই, এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দিই। এখন টার্গেট হচ্ছে এই ফাইলটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমরা যদি প্রোগ্রামের ভিতরে চলে আসি, প্রোগ্রামের ভিতরে চলে এসে আমাদের যে কাজটা করতে হবে, সবাই একটু মনোযোগ দেন। মনোযোগ দিলে এই পার্টটা আপনারা প্রত্যেকে ধরতে পারবেন, খুবই সহজ। তো ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে ফাইল নিয়ে আপনি যখনই কাজ করতে চাবেন, ফাইল নিয়ে যখনই কাজ করতে চাবেন, আমরা যখন ইন্টিজার, ফ্লোট বা এই টাইপের জিনিস নিয়ে কাজ করতে চাই, আমাকে ডেফিনেটলি তো সেটাকে ডিক্লেয়ার করতে হয়। তাহলে ফাইলের কনসেপ্ট হচ্ছে ফাইলটাকেও প্রথমে একটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি ডিক্লেয়ার করলাম, আমার টাইপ হচ্ছে ফাইল। ফাইল টাইপ ডিক্লেয়ার করার পরে আমাকে ফাইল টাইপের একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে। কারণ পয়েন্টারের মূল কনসেপ্টটা কি? পয়েন্টার আসলে জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো, পয়েন্টার হচ্ছে একটা মার্কার। মার্কারের মানে কি? আমাদের মেমোরির ভেতরে অনেকগুলা স্লট আছে। তো পয়েন্টার যে কাজটা করে, আমি যদি বলি যে ইন্টিজার পয়েন্টার এক্স, তারপরে যে কাজটা করে যে একটা মার্কার নেয় যেটি ইন্টিজারকে মার্ক করে রাখে। সিমিলারলি আমি যদি বলি যে, আমি আবার এক্সপ্লেন করবো আস্তে ধীরে, তাহলে তোমরা অনেকে বুঝতে পারবা। আমি বললাম ফাইলের নাম দিলাম হচ্ছে স্টার এফপি। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি কিন্তু এটা করতেছি না, কারণ আপনাদের বুঝতে হবে, আপনাদের কিন্তু ফাইল খুলবেন না, আপনার কি ফাইল ভেরিয়েবল দরকার আছে। যেমন আমরা যদি এটা চিন্তা করি যে স্যার আমার ইন্টিজার এক্স যদি লিখি, ইন্টিজার এক্স লেখা মানে কি স্যার? ইন্টিজার এক্স লেখা মানে হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা দরকার এক্স, বা পূর্ণ সংখ্যা দরকার ওয়াই, যেটার শুধুমাত্র আমার সি প্রোগ্রামিং এর ভিতরেই থাকবে। এখন আমি যদি বলি যে আমার একটা ফাইল লাগবে এফপি, আর আপনি বলবেন যে স্যার আপনার ফাইল কেন লাগবে? ফাইল তো আপনার আছেই, ফাইলটা তো আমি আগে থেকেই এই ফোল্ডারের ভিতরে আমার ক্রিয়েট করা আছে, ফাইলটা তো সি প্রোগ্রামিং এর ভিতরে হবে না, ফাইলটা তো আমার হার্ড ড্রাইভের ভিতরে কোন এক জায়গায় থাকবে। সুতরাং আমাকে বুঝতে হবে আপনার তো ফাইল খোলার দরকার নেই, আপনার ফাইল আপনার কাছে আছে, আপনাকে হচ্ছে ওই ফাইলটাকে পয়েন্ট করে রাখতে হবে যে এই হচ্ছে আমার ফাইলটা, এইটা আমার ফাইল। তো এই জন্য আমরা যে কাজটা করি, আমরা কিন্তু ফাইল টাইপের ভেরিয়েবল ইউজ করি না, আমরা হচ্ছে ফাইল টাইপের একটা পয়েন্টার ইউজ করব। মনে রাখতে হবে দুইটার মধ্যে পার্থক্য কি, ভেরিয়েবল আর পয়েন্টারের মধ্যে পার্থক্য কি আমরা যদি অ্যালগরিদম কোর্সে আরো ডিটেল শিখবো। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি, ভেরিয়েবল নিয়ে কাজ করলে হচ্ছে সেটা আমার লোকাল মেমোরিতে স্টোরেজটা থাকে। আর যখন আমি পয়েন্টার নিয়ে কাজ করতেছি, পয়েন্টারটা হচ্ছে কোনো, এটা মেমোরি না, এটা হচ্ছে একটা মার্কার। এটা হচ্ছে ফাইলকে মার্ক করে আছে, বা ইন্টিজারকে মার্ক বললে ইন্টিজারকে সে মার্ক করে রাখবে। একটু মনে রাখার চেষ্টা করবো। তাহলে আমরা যদি চলে আসি, তাহলে আমার হচ্ছে ফাইল দিয়ে আমরা দিলাম ধরেন এফপি। এখন নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেটটা হচ্ছে স্যার আমাকে হচ্ছে এই ফাইলটাকে স্যার, আমাদেরকে ফার্স্ট স্টেপটা তো আমরা জানছিলাম যে এরপরে কাজ হচ্ছে ফাইলটাকে স্যার আমাদের ওপেন করতে হবে। এই ফাইলটাকে যদি আমি ওপেন করতে চাই, এই ফাইলটাকে ওপেন করার জন্য যে কাজটা করতে হয়, নিয়মটা হচ্ছে এফ ওপেন ফাংশন। দেখেন এখানে আপনাদেরকে ফাংশন সাজেস্ট করতেছে এফ ওপেন। এফ ওপেন ফাংশন সাজেস্ট করার পরে এখন আপনাকে বলতে হবে স্যার এই ফাইলটার নাম কি, এই ফাইলটার নাম কি। যেমন আমার যে ফাইলটা আছে, তো আমার যদি ফাইলটা থাকে, ফাইলটার নাম খেয়াল করছেন, নাম হচ্ছে টেস্ট। তা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি করে যাই, করে গিয়ে নাম দিলাম টেস্ট ডট টিএক্সটি। ঠিক আছে? এখন এরপরে আপনাকে একটা কাজ করতে হবে, এরপরে আপনাকে তিনটা ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে। একটা হচ্ছে ডব্লিউ, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে এ। তিনটা জিনিসের পার্থক্য আমি বুঝাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন খেয়াল করেন, একটা হচ্ছে রিড। রিড হওয়া মানে, রিড করা মানে হচ্ছে আপনি একটা ফাইল থেকে শুধুমাত্র ইনফরমেশন গুলো পড়বেন। রাইট করা মানে কি? রাইট করা মানে হচ্ছে আপনি ওই ফাইলের ভেতরে কিছু একটা লিখবেন। আর অ্যাপেন্ড কাজ কি? অ্যাপেন্ডের কাজ হচ্ছে ফাইলে আগে যা ছিল তারপর থেকে লেখা শুরু করবে। তো আপনি বলতে পারেন স্যার রাইট আর অ্যাপেন্ডের মধ্যে পার্থক্য কি? রাইট আর অ্যাপেন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে রাইট যখন আপনি বলেন তখন সে আগে কি ছিল সেটা দেখে না, পুরা প্রথম থেকেই শুরু করে লেখা। আর আপনি যখন অ্যাপেন্ড বলেন তখন যে জিনিসটা চিন্তা করে, আচ্ছা ফাইলটার মধ্যে তো একটু লেখা আছে, আমি এই 43 নাম্বার লাইন থেকে লেখা শুরু করি।
আর যদি আপনি রাইট বলেন, রাইট বললে সে কি করে পুরাটা যা ছিল সবটা মুছে ফেলে দেন তার মধ্যে লেখা সে শুরু করে। এই কনসেপ্ট গুলো একটু ভালো করে বুঝতে হবে যে রিড রাইট অ্যাপেন্ডের তিনটার একটা মোড, এগুলোকে বলা হয় ফাইলের মোড। তো আমরা যে কাজটা করতে হবে যে কোনো একটা মোড বলতে হবে। সুতরাং আমরা ধরে নিই আমরা এখানে একটা সিম্পলিসিটির জন্য আমরা বললাম হচ্ছে রাইট মোডে আমরা চলে গেলাম। আমরা কি যে কোনো ফাইল ওপেন করতে পারবো এখানে? না, এখন ফার্স্ট অফ অল কনসেপ্ট আছে হচ্ছে আমরা যে কোনো ফাইল আমরা ওপেন করতে পারবো কিনা। ফার্স্ট তুমি যদি যে কোনো ফাইলকেই এখানে তুমি দাও, সেই যে কাজটা করে ফার্স্ট অফ অল তোমাদেরকে তো বুঝতে হবে প্রত্যেকটা ফাইলই তো আসলে বাইনারি কন্টেন্ট আছে ফাইলের ভিতরে, তাই না? কারণ তুমি যদি একটা মানে ইমেজ ফাইল নিয়েও চিন্তা করো, ইমেজ ফাইলটাও তো আসলে দেখা গেল কি হচ্ছে 0101 দিয়ে তোমার বাইনারি কন্টেন্ট থাকে জিনিসটার ভিতরে। তো মূল কনসেপ্টটা যেটা থাকবে যে ফাইল ওপেন দিয়ে তুমি সবগুলো করতে পারো, বাট যেই ডাটাগুলো তুমি তার ভিতরে পাবা সেটা হয়তো রিডেবল হবে না তোমার জন্য, মানে তুমি পড়ে বুঝবা না যে কি ডাটা থাকে। আমাদের জন্য টেক্সট ফাইলটি ইজি কেন, টেক্সট ফাইলের ভেতরে যে ডাটাটা থাকে সেটা আমাদের জন্য বোঝা ইজি। মানে আমি যদি তোমাকে বলি যে তুমি একটা জেপিজি ফাইল ওপেন করো, যেমন খেয়াল করো আপনি যদি কোনো সময় এইভাবে দেখবেন যে আপনার কাছে যদি কোনো ছবি থাকে এবং ছবিটাকে যদি আপনি জানেন, আমি একটু দেখাই আমার কাছে যদি ডেস্কটপে ধরেন এই ছবিটাকে আমি যদি মানে টিএক্সটি ফাইল মোডে ওপেন করি, দেখেন টিএক্সটি ফাইল মোডে যদি ওপেন করেন, টিএক্সটি ফাইল মোডে ওপেন করলে কিন্তু আপনার কাছে টেক্সট চলে আসতেছে, কারণ আপনি কিন্তু এটা মানে আসলে কিছু বুঝতেছেন না, কিন্তু আপনি কি যখনই এটাকে পিএনজি ফাইলে দেখানো হচ্ছে তখনই কিন্তু ইন দ্যাট কেস আপনি বুঝতে পারছেন। সুতরাং আপনি ফাইল ওপেন করতে পারবেন, কিন্তু ওপেন করার পরে কন্টেন্ট কি পাবেন সেটার গ্যারান্টি আপনার নাই। এই কারণে আসলে আমরা মানে টিএক্সটি ফাইল নিয়ে কাজ করি। ওকে, আচ্ছা, কনফিউশন থাকলে আমরা আবার কোশ্চেন করব। নেক্সট হচ্ছে এখন স্যার আমাদের নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেটটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে স্যার আমার ফাইলটা স্যার ওপেন হয়েছে কিনা। তো ফাইল ওপেন হওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমরা যদি এইটা তো ফাইলটাকে ওপেন করে দেয়, এরপর আমরা চেক করি যে এইটা কি নাল কিনা। যদি স্যার এটা নাল হয় তাহলে আমরা কি কাজটা করব, যদি এটা আমার নাল হয় ইন দ্যাট কেস আমরা একটা এরর প্রিন্ট করব, আদারওয়াইজ আমরা বলবো যে আমাদের সাকসেসফুলি আমরা ওপেন করতে পারছি। সুতরাং তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি চেক করবো যে ফাইলটা আমার নাল কিনা। নালের কনসেপ্টটা কি? নালের কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম, দেখেন আপনি প্রথমে বলছেন কি এইটা একটা ফাইল মার্কার বা পয়েন্টার কোন একটা জায়গায় মার্ক করে আছে, এখন আপনি ওপেন করতে বলছেন test.txt কে, দ্যাট মিন্স এই মার্কারটা এখন কোথায় পয়েন্ট করে আছে? এই মার্কারটা এখন পয়েন্ট করে আছে আমার এই ফোল্ডারটার ভিতরে এই যে টেস্ট ফাইলটার মধ্যে মার্ক করে আছে। এখন আমি চেক করব যে এই এখন এর মান কি নাল কিনা। নাল মানে কি সে কি আসলে কাউকে মার্ক করে আছে কিনা। সে যদি কাউকে মার্ক করতে পারে দেন তো আলহামদুলিল্লাহ একটা ভ্যালু আমি পাবো, আর আদারওয়াইজ তো তার ভ্যালুটা নাল হবে। সুতরাং সে যদি নাল পাই দ্যাট মিন্স আমি তখন কি প্রিন্ট করবো, আমি প্রিন্ট করে দেই হচ্ছে সাপোজ আমি একটা প্রিন্ট করব হচ্ছে এরর প্রিন্ট করব। আর যদি এইটা না হয় তাহলে তো বুঝতে পারছেন যে আমার ঠিক মতো কাজ করছে, তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে সাপোজ সাকসেসফুল প্রিন্ট করলাম যে সাকসেসফুল হয়েছে, আমরা ফাইলটাকে মার্ক করতে বা ওপেন করতে আমরা সাকসেসফুল হয়ে গেছি। ঠিক আছে, আমরা যদি এখন যে কাজটা করার চেষ্টা করি, এখন যদি আমরা এই কোডটাকে একটু রান দিয়ে দেখার চেষ্টা করি, দেখেন রান দিলে কি হচ্ছে, সবাই একটু মনোযোগ দেন। দেখেন আমার সাকসেসফুল হচ্ছে। কেন সাকসেসফুল হচ্ছে? কারণ লজিকটা অনেকে বুঝতে পারা উচিত। সাকসেসফুল এই কারণে হচ্ছে কারণ এই নামের একটা ফাইল আপনার এখানে আছে। এখন আমরা একটা কাজ করি, আমরা ওটার ভিতরে এইটা না দিয়ে টেস্ট না দিয়ে ধরেন আমরা দিয়ে দিলাম সাপোজ ধরেন spl.txt। এখন দেখেন আমাদের কি হচ্ছে, দেখেন এখন যদি আমি রান দিলে আমার সাকসেসফুল আসতেছে। আচ্ছা, এখন আমার সাকসেসফুল আসতেছে বিকজ সে যে কাজটা করতেছে, সে দেখছেন এখানে যে কাজটা করছে, সে এইখানে আমার একটা SPL নামের একটা সে টেক্সট ফাইল খুলে ফেলছে। আমি যদি আবার আপনাদেরকে দেখাই জিনিসটা, কারণ আমার এখানে এই ফোল্ডারে কিন্তু নাই কোনো ফাইল। আমি যদি কোডটার মধ্যে যাই যে spl.txt যদি দিলাম, আমি এখানে রাইট করতে চাচ্ছি, সে যে কাজটা করবে, সে যখন রান দিল সে সাকসেসফুল বলতেছে। কেন সাকসেসফুল বলতেছে? আসলে তো এরর রাইট করার জন্য মেবি সাকসেসফুল বলতেছে, রিড করার জন্য এরর দিবে। আমরা ওটা দেখাচ্ছি। যেমন দেখেন এখন আমার জিনিসটা চলে আসছে কি বলেন, দেখি SPL ফাইলটা সে নিজে থেকে খুলে নিচ্ছে। কারণ আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে এখন আমি যে কাজটা করতে চাই যে স্যার আমরা রাইট করব না, রাইট মানে তো সে লেখার জন্য, তো লেখার উদ্দেশ্যে সে যেটা করে সে দেখতেছে যে এই নামে কোনো ফাইল নাই, তো সে যে কাজটা করার চেষ্টা করবে এই টাইমে ফাইলটাকে সে খুলে নেয়। আমি যে কাজটা করার চেষ্টা করবো, আমি যদি এটাকে আর মোডে যাই, আর মোড মানে হচ্ছে যে জিনিসটাকে আমি রিড করব, তার ভিতরের কন্টেন্টটা শুধু আমি পড়বো।
তো এটা করার জন্য আমি যদি রান দিই ফাইলটাকে, একটু মনোযোগ দেন, ফাইল দিলে দেখার চেষ্টা করি এখন কি আসে। এখন আমরা দেখেন এরর দিয়ে সাকসেসফুল আসছে। কারণ এরর দিয়ে সাকসেসফুল আসার কারণটা তো বুঝতে পারছেন, কারণ এই ইফ কন্ডিশন থেকে বেরোনোর পরে আবার সে প্রিন্ট করতেছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা রিটার্ন করে দিই। আমরা যদি এখন রান দিই, দেখেন এরর আসতেছে। কেন এরর আসতেছে? কারণ বিকজ এই কারণে এরর আসতেছে যে কারণ আমার ফোল্ডারটার ভিতরে এসপিএল নামের কোনো ফাইল আমার নাই। তো সবসময় আমরা একটা কাজ করব, এটা গুড প্র্যাকটিস, যে আপনি যখনই ফাইলটাকে ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা এই চেকটা করবেন। কেন এই চেকটা করবেন? কারণ এই চেকটা এই কারণে করবেন যে আসলে কি ফাইলটা আমার খুলছে কিনা। কারণ ফাইলটা যদি ওপেনই না হয়, তারপরের কাজ তো আসলে করে কোনো লাভ হবে না। যদি ফাইলটা যদি ওপেন না হয়, আপনি স্ক্রিনের ভিতরে কি দেখাচ্ছেন, এরর দিয়ে কোডটাকে অফ করে দিচ্ছেন। আর যদি ফাইলটা ওপেন হয়, যেমন সাপোজ আমার যদি ফাইলটার নাম থাকে সাপোজ ধরেন টেস্ট, আর টেস্ট নামের তো ফাইল আছে এবং আমি চাইলে এটাকে রিড করতে পারবো। তো আমি যদি এটাকে রান দেই, রান দিলে আপনি দেখবেন যে কাজটা করতে সাকসেসফুল হয়ে যাচ্ছে কোডটা। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমার কোডটা এরর নাই, ফাইলটাকে ঠিকই ওপেন করতে পারছেন। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে জিনিসটা দেখলাম শুরুতে, যে স্যার কিভাবে ফাইলটা ওপেন করতে হয়। এবার আসলে আমি কতগুলো কথা বলি, কারণ আমরা যখন বিভিন্ন মোড গুলা নিয়ে তো কথা বলার চেষ্টা করতে, রিড মানে হচ্ছে শুধুমাত্র সে তার ভিতরে ডাটাটাকে পড়বে। আর রাইট মানে কি? রাইট মানে হচ্ছে সে তার ভিতরে ডাটাটা লিখবে। সো রাইটের একটা কনসেপ্টটা তো আপনারা দেখতেই পারলেন যে রাইটের মানে কি, তো লেখার কনসেপ্ট। সো তখন যে কাজটা করে, যে কোনো কারণে যদি ওই ফাইলটা না থাকে ওই ফোল্ডারের ভিতরে, তখন সিলেক্ট করে তারপরে সে লেখার জন্য রেডি হয়ে যায়। সুতরাং ওই জিনিসগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি, আমরা কি রিড করতে চাচ্ছি নাকি রাইট করতে চাচ্ছি, এই পার্টটা আমরা দেখবো। ওকে গুড। আচ্ছা, সিমিলার ওয়েতে আমাদের এখন টার্গেট থেকে, এখন টার্গেট হলো স্যার আমরা যদি কখনো মানে কোনো কিছু মানে লিখতে চাই স্ক্রিনের ভিতরে বা একটা ফাইলের ভিতরে কিছু একটা লিখতে চাই, তখন আমাদের কি কাজটা করতে হবে? তখন আমাদের যে কাজটা করতে হবে সেই জিনিসটি একটু মনোযোগ দেন, মনোযোগ দিলে হয়তো বা আমরা ধরতে পারবো যে কি করা দরকার। তো এটা করার জন্য যে কাজটা করতে হয় আমি একটু এক্সপ্লেন করে বলি আপনাদেরকে। চলে আসি, তো আমরা ধরেন একটা কাজ করব, সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখন আমাদের টার্গেটটা হচ্ছে যে স্যার আমি কিছু একটাকে মানে এখন ফাইলটার ভিতরে লিখবো। ধরেন আমার যে টেক্সট ফাইলটা আছে, টেক্সট ফাইলটা যেমন চলে আসে, এই টেক্সট ফাইলটার ভেতরে ধরেন আমি দুইটা নাম্বার লিখবো। সাপোজ একটা নাম্বার ধরেন, আরেকটা ধরেন ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আরেকটা ধরেন ক্যারেক্টার। আমি এই তিনটে ইনফরমেশন এই ফাইলটার মধ্যে লিখতে চাচ্ছি। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কি কাজটা করা রাখতে পারে? আমরা ধরেন কেটে ফেলি কোডটা, আমরা সেভ করবো না। আমাদের দেখেন আপনারা যদি দেখতে চান আমাদের ফাইলটার ভিতরে কিছু নাই, এমটি আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা কোডে চলে আসি। কোডে চলে আসার পর ধরেন আমার ডেফিনেটলি এদেরকে লাগবে। তাহলে ইন্টিজার ধরেন এ নিলাম, ইন্টিজার এ এর মান ধরেন দিলাম আমি 5। ধরেন আমি একটা ফ্লোট নিলাম, সাপোজ ফ্লোট বি নিলাম, ফ্লোট বি এর মান ধরেন আমি বলতাম 3.1416। আর ধরেন আমি একটা ক্যারেক্টার সি নিলাম, ক্যারেক্টার সি এর মান ধরেন দিলাম হচ্ছে আমি এ। এখন আমার টার্গেট হচ্ছে স্যার এই জিনিসগুলাকে আমার যে ফাইলটা আছে ফাইলটার মধ্যে লিখে ফেলতে হবে। এখন আমরা যখন নর্মালি কি করি দেখেন প্লিজ একটু মনোযোগ দেন, নর্মালি যখন আপনি কনসোলে লেখেন, কনসোলে লিখতে গেলে আপনি কি ইউজ করেন? প্রিন্টএফ ইউজ করেন না? এখন আপনি ফাইলে যখন লিখতে যাবেন তখন যে কাজটা করতে হবে এফ প্রিন্টএফ, এফ প্রিন্টএফ লিখতে হবে। এফ প্রিন্টএফ এর মূল কনসেপ্টটা কি, যে আপনি ফাইলে প্রিন্ট করতে চাচ্ছেন, কনসোলে প্রিন্ট করতে চাচ্ছেন না, ফাইলে প্রিন্ট। তাহলে ফাইলে প্রিন্টের জন্য হচ্ছে এফ প্রিন্টএফ। তো ফাইলে প্রিন্ট করার জন্য যে কাজটা করতে হয়, শুরুতে হচ্ছে ফাইলটার নাম বলতে হয়। দেখেন ফাইলের নাম এখানে কত আছে বলেন দেখি। এখানে আমার ফাইলের নামটা হচ্ছে আমার এফপি। এখন আপনার কাজ হচ্ছে আপনি এখানে কি প্রিন্ট করতে চাচ্ছেন, যে স্ট্রিংটা প্রিন্ট করতে। আপনি বলেন স্যার আমি একটা %d %f %c প্রিন্ট করতে চাচ্ছি। এটা নরমাল আপনি যেভাবে প্রিন্ট করেন না সেইভাবে প্রিন্ট করবেন। তো আপনি যদি এইভাবে তিনটা নাম্বারকে প্রিন্ট দিয়ে দিলেন, এখন টার্গেটটা কেমন? টার্গেট স্যার এদের মান তোমাকে বলতে হবে। প্রথমটা মানে কি স্যার? প্রথমটা মানে এ, তারপরটা মানে বি, তারপরটা মানে হচ্ছে সি। সুতরাং আমার এই পার্টটুকু পর্যন্ত না বুঝতে পারার কোনো কারণ আমাদের কাছে নাই। আমরা যে কাজটা করলাম যে আমাদেরকে যে ইনফরমেশনটা মানে প্রিন্ট করতে বলা হবে, প্রিন্ট করতে বলা হলে সেই ইনফরমেশনটা আমি ফাইলের নাম বলবো, দেন ওই মেসেজটাকে দিব। মেসেজটাকে দেওয়ার পরে আমাকে ও তার ভ্যারিয়েবলটা বলে দিতে হবে। সো এবং দেখেন আমরা একটা রাইট মোডে ওপেন করছি। বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। এফ প্রিন্ট এফ মানে এটা কি শুধু ফাইলের ক্ষেত্রেই? হ্যাঁ, এটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে মানে বললাম না যে ফাংশনটা আগে থেকে লেখা আছে। তো এই এফ প্রিন্টএফ এর জন্য হচ্ছে ফাইলে প্রিন্ট।
ফাইলে প্রিন্ট করার জন্য শুরুতে তো আমার ফাইলের নাম বলতে হবে যে কোন ফাইল, কারণ একসাথে তো আমরা একটু পরে দেখবো স্যার একসাথে আমি 2-3টা ফাইল নিয়ে কাজ করতে পারি। 2-3টা ফাইল নিয়ে যখন আমি কাজ করবো তখন তো আমার ওই ফাইলের নামটা এখানে আমাকে দিতে হবে। ফাইলের নামটা দেওয়ার পরে দেন ধরেন আমার এই মানে মেসেজটা প্রিন্ট লিখতে হবে, দেন আমার তার ভ্যারিয়েবলের মানগুলা আমরা দিয়ে দিব আর কি। আমি যদি এটাকে রান দিই, রান দিলে দেখেন কি হচ্ছে, রান দিলে আমার কোডটা শেষ হচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন কোনো এরর প্রিন্ট হয় না। এখন আমি যদি আমার ফাইলে চলে যাই, ফাইলে দেখেন এবং দেখছেন ফাইলের সাইজ যে চেঞ্জ হয়ে গেছে 1 কিলোবাইট, তো বুঝা যাচ্ছে এর ভিতর কিছু একটা লেখা হয়েছে। এবং দেখেন আমার যে ভ্যারিয়েবলটা আমি চাচ্ছিলাম সেই মেসেজটা আমি মনে হয় এই পার্টটা পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারা উচিত স্যার কিভাবে আমরা ফাইলে লিখবো। ওকে, এক মিনিট আমরা একটু দেখি। তো এই পার্টটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার যে ফাইলে কিভাবে কোন একটা মেসেজ প্রিন্ট করতে বলা হয়, ফাইলে কোন একটা মেসেজ প্রিন্ট করতে বলা হয়। আপনাদের কাছে এখন যদি আমি আপনাদেরকে এটা বলি যে স্যার যে মানে কোন একটা প্রোগ্রামে তুমি যে আউটপুটটা পাইলা, আউটপুটটা কে কোন একটা জায়গায় প্রিন্ট করতে হবে, তো তোমরা আসলে জিনিসটা কিন্তু পারবা। জাস্ট লাস্টে আমরা নরমালি কি করতাম, নরমালি তুমি জিনিসটা প্রিন্টএফ এর মধ্যে লিখতা, এখন জাস্ট কোথার মধ্যে লিখবা এফ প্রিন্টএফ। যেমন তারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফাইনালের জন্য। যেমন আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা ক্যালকুলেশন করেন এবং ক্যালকুলেশন করার পরে রেজাল্টটাকে আপনি একটা ফাইলে স্টোর করে রাখেন, তখন তো বুঝতে হবে স্যার ফাইলে যদি কখনো রেজাল্ট স্টোর করতে চাই তাহলে ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে স্যার ফাইলটাকে আমাদের ওপেন করতে হবে, দেন ফাইলটার ভেতরে জাস্ট আমি প্রিন্ট করব। আমি নরমাল প্রিন্ট না করে ফাইলে প্রিন্ট করছি। নরমাল প্রিন্টের জন্য আপনার কি করা হতো, নরমাল প্রিন্টের জন্য আপনাকে জাস্ট করতে হতো এইটা যে জাস্ট ছিল হচ্ছে তখন তো এফ প্রিন্টএফ থাকতো না, তখন থাকতো হচ্ছে জাস্ট নরমাল প্রিন্টের জন্য নরমাল জাস্ট প্রিন্টএফ থাকতো। আর এইটা দিলে কোথায় প্রিন্ট হয়, এটা দিলে হচ্ছে কনসোলে প্রিন্ট হচ্ছে। তখন আমি যদি এটাকে আবার রান দিই, রান দিলে এটা আমার কনসোলে প্রিন্ট হয়। আর আমি যদি ফাইলে প্রিন্ট করতে চাই, যেমন এটা কোনো ফাইলে একটা স্টোর করতে চাবো, ইন দ্যাট কেস এফ প্রিন্টএফ দিয়ে শুরুতে ফাইলের নামটা বলতে হবে। সুতরাং আমাদের যে ফাইলটা আছে, ফাইলটাকে যদি আমরা লক্ষ্য করি, ফাইলটাকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুটটা এখনো আছে। ওকে গুড। আচ্ছা, এখন মূল কনসেপ্টটা আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলি, একটু দেখেন। এখন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা মাথার মধ্যে রাখতে হবে, আপনারা বলতে পারেন স্যার আপনি ফাইলটা ওপেন করছেন, ফাইলটার মধ্যে কিছু একটা লিখছেন, এখন কাজকে ফাইলটাকে স্যার ক্লোজ করতে হবে। ফাইল ক্লোজ করার জন্য যে কাজটা করতে হয়, সিনট্যাক্সটা হচ্ছে এফ ক্লোজ। তাহলে এফ ক্লোজ এর ভিতরে আপনার ফাইলের নামটা বলে দিতে হবে। সো ফাইলের নাম আমি বলে দিলাম হচ্ছে এফ ক্লোজ। তাহলে আমরা একটু স্টেপ গুলো দেখার চেষ্টা করি, যেটা ক্লাসের শুরু থেকে বলতেছি, খুবই সিম্পল টপিক, এত কঠিন কোনো কিছু না, ধাপে ধাপে বুঝতে হবে। তাহলে ফার্স্টটা হচ্ছে এফ ওপেন। এফ ওপেন এর কাজ হচ্ছে ফাইলটাকে সে ওপেন করে। এফ প্রিন্টএফ এর কাজটাকে, এফ প্রিন্টএফ এর কাজ হচ্ছে সে ফাইলটার মধ্যে কিছু একটা লেখে। আর এফ ক্লোজার কাজটাকে, এফ ক্লোজার কাজটা হচ্ছে একটু কোনো বুঝতে পারতেছেন স্যার, এফ ক্লোজার কাজটা হচ্ছে ফাইলটাকে সে ক্লোজ করে। এখন দেখেন একটা জিনিস একটু ফ্ল্যাশ করা যায় না স্যার, মানে ক্লোজ না দিয়ে ফ্ল্যাশ এটা ইউজ করা যাবে কি? আচ্ছা, নেক্সট টপিকটি একটু আমরা বুঝার চেষ্টা করি। নেক্সট টপিকটা হচ্ছে যে স্যার আমরা একটু একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, কারণ দেখো আমরা জিনিসটা আবার পরে এক্সপ্লেন করবো। দেখো আমার ইন্টিজারের মানটা আমি 5 এর জায়গায় 10 করে দিলাম। এখন কি কাজটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখি। এখন এই জিনিসটাকে আমি রান দিই, জিনিসটা আমাকে প্রথমে আমার মানটা কনসোলে প্রিন্ট করলো, দেন জিনিসটাকে সে ফাইলে প্রিন্ট করলো, কারণ আমি কনসোলের প্রিন্টটা মুছে দিই। এখন আমি যদি আমার ফাইলটার ভিতরে যাই, ফাইলটার ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখবেন যে আমার কিন্তু এখানে 10 চলে আসতেছে। সো মূল কনসেপ্ট যেটা আমি একটু আগে আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, যে যেটা রাইট এর মূল কনসেপ্ট। তো রাইট করতে গেলে যেটা হয়, রাইট মোডে যদি আপনি কাজ করেন, রাইট মোডে গেলে কাজ করলে সে যেটা কাজ করবে যে সে হচ্ছে আগের যে কন্টেন্ট ছিল সেই জিনিসটাকে সে মুছে ফেলবে। আগের যে কন্টেন্ট ছিল সেই জিনিসটাকে মুছে ফেলে সে তার নতুন যে কন্টেন্টটা ছিল শুধুমাত্র নতুন কন্টেন্টটাকে সে প্রিন্ট করবে বা লিখে ফেলবে। আমরা বলছিলাম যে আমাদের স্যার আরো কয়েকটা মোড আছে, মোড গুলোর মধ্যে আরেকটা মোড ছিল ধরেন অ্যাপেন্ড এ। তাহলে অ্যাপেন্ডের কাজ কি ছিল? অ্যাপেন্ডের কাজ আমরা বলছিলাম যে স্যার অ্যাপেন্ড তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে জিনিসটা যোগ করবে। তো আমি যদি জিনিসটাকে রান দিই এবং রান দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন, রান দিয়ে লক্ষ্য করে দেখবেন আমার যেটা ছিল আগে থেকে তারপরে জিনিসটা অ্যাড হয়েছে, তারপরে আমার জিনিসটা আমার অ্যাড হয়েছে। অ্যাপেন্ডের কাজ রাইট আর অ্যাপেন্ডের মধ্যে পার্থক্য তো নাম থেকে বোঝা যায়, বাট একটু বোঝার চেষ্টা করবেন। যদি আপনি কখনো রাইট লেখেন, রাইট কিন্তু ডেঞ্জারাস, কারণ রাইট লিখলে আপনার ফাইলে আগে যা ছিল সব কিন্তু মুছে যাবে।
এটা মাথার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। আর অ্যাপেন্ড লিখলে যেটা হবে, অ্যাপেন্ড লিখলে হচ্ছে আপনার ফাইলে আগের থেকে যা ছিল তা থাকবে ঠিকই, এরপরে আপনি লাস্টের থেকে আপনার অ্যাড হবে। আর লাস্ট অফ অল আমরা যে জিনিসটা করার চেষ্টা করবো, তাহলে একটু পর্যন্ত বুঝতে পারছি। এখন যদি আমরা তাহলে আমরা একটু রাইট করি, রাইট করে ফাইলটাকে রেডি করে নিই। ফাইলটা এখন যদি রাইট করি তো বুঝতে পারছেন এখন যেটা হবে। সো আমার ফাইলটার ভেতরে শুধুমাত্র 3টা ভেরিয়েবলই থাকবে, যে প্রথমে একটা ইন্টিজার, দেন একটা ফ্লোট, দেন একটা আমার ক্যারেক্টার চলে আসবে। এখন নেক্সট টার্গেট থেকে নেক্সট টার্গেট স্যার, নেক্সট টার্গেট তো আমরা মোটামুটি এখন বুঝতে পারতেছি যে স্যার আমাদের নরমালি আমরা বুঝছি যে স্যার কিভাবে প্রিন্ট করতে হয়। এখন স্যার আমার কথা হচ্ছে স্যার, এখন টার্গেটটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে স্যার যে আমার ফাইল থেকে কিভাবে কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা রেজাল্ট পড়া যায়, ফাইল থেকে কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা রেজাল্ট কিভাবে পড়া যায়। যেমন আমার এখানে টেস্ট ফাইলের ভেতরে সাপোজ আমরা এটা এডিট করি, যেমন এডিট করে ধরেন এখানে 10 না লিখে লিখলাম হচ্ছে 2020, আর এটা ধরেন 3.1416 থাকবে, সেভ করে ফেললাম। এখন আমার টার্গেটটা হচ্ছে স্যার আমি এই ফাইলে যা লেখা আছে সেটা আমার কোড দিয়ে পড়ার চেষ্টা করবো স্যার, সেটা আমি কোড দিয়ে পড়ার চেষ্টা করবো। তো বুঝতেই পারতেছেন আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে এই কাজটা করার জন্য আমরা কোডে চলে আসি। কোডে চলে আসার পরে আমরা তো এগুলো আগে থেকে ডিফাইন করতে পারবো না, তাহলে এগুলোর মান আমাকে পড়ে আসতে হবে, দেখতে হবে কত কত আছে। এবং যারা ক্লাসটা একটু মনোযোগ দিচ্ছেন তাদের বোঝা উচিত স্যার আমার ফাইলটা থেকে এবার আমি ডাটাগুলোকে রিড করব, তাহলে আমাকে অবশ্যই ফাইলটাকে কোন মোডে অন করতে হবে, রিড মোডে অন করতে হবে। তো রিড মোডে আমি অন করলাম। এখন বোঝার চেষ্টা করেন, দেখেন আপনারা একটু বুঝেন, স্ক্যানএফ এর কাজ ছিল না এটা যে স্যার আমি মানে কনসোলে যদি কেউ কোনো কিছু লেখে সেই জিনিসটাকে সে কি করে ফেলে, মানে স্ক্যান করে, ইনপুট দিলে সেই জিনিসটাকে স্ক্যান করে নেয়। এখন আমার টার্গেট হচ্ছে স্যার আমি তখন জিনিসটা কনসোল থেকে পড়বো না, আমি জিনিসটা ফাইলে আছে ফাইল থেকে স্ক্যান করে নিয়ে আসবো। তাহলে সেম ভাবে যে কাজটা করতে হবে, এফ স্ক্যানএফ ইউজ করতে হবে, জাস্ট এফ প্রিন্টএফ ইউজ করতাম, এফ স্ক্যানএফ ইউজ করব। এবং বুঝতেই পারতেছেন এফ স্ক্যানএফ এর ভিতরে শুরুতে আপনার ফাইলের নাম বলতে হবে। আমার এখানে ফাইলের নাম হচ্ছে এফপি। কারণ আপনি যদি তাকান আপনার টার্গেটটাকে, আপনার টার্গেট হচ্ছে একটা ইন্টিজারকে আপনি পড়ে আসবেন, একটা ফ্লোটকে পড়বেন, একটা ক্যারেক্টারকে পড়বেন। সুতরাং এইগুলোর জন্য সেম আগের বারের মতো পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ এফ, পার্সেন্টেজ অফ সি, এবং এদেরকে আপনার যে কাজটা করতে হবে এদেরকে আপনি কার ভিতরে স্টোর করে রাখবেন। প্রথমটার ভিতরে এন্ড এ, তারপরটার ভিতরে এন্ড বি, তারপরটার ভিতরে এন্ড সি। দেখেন লজিকটা বুঝেন, আপনারা আগে কি করতেন যদি কখনো স্ক্যান করতে হইতো জাস্ট এইরকম লিখতাম না কি স্ক্যান করা লাগবে, দেন কোনটাকে কার ভিতরে স্টোর করা লাগবে। এখন জাস্ট এফ স্ক্যান এফ দিয়ে প্রথমে ফাইলের নামটা দিচ্ছি। এখন টার্গেট স্যার আমি চেক করে দেখি আমারটা স্যার ঠিক মতো প্রিন্ট হয়েছে কিনা, মানে স্ক্যান করতে পারছে কিনা। স্যার প্রিন্ট দিয়ে যদি বলি the values, দিয়ে ভ্যালুস হচ্ছে এইগুলাকে আমি স্ক্যান করব। এটা এই ফরম্যাট। আর প্রথমটা মানে কি, প্রথমটা মানে তো বোঝা যায় প্রথমটা এ, তারপর এটা বি, তারপর এটা সি। তাহলে আমরা এখানে কি কাজটা করছি খেয়াল করেন, এখানে যে কাজটা করছি আমরা প্রথমে ফাইলটাকে রিড করছি, রিডের জন্য ওপেন করছি, এইটা দিয়ে চেক করছি আসলে কি ওপেন করতে পারছি কিনা, মানে আসলে কি ওই নামের কোনো ফাইল আছে কিনা। এরপরে আমি জিনিসটাকে স্ক্যান করছি, স্ক্যান করার পরে যেই ভ্যালুগুলোকে স্ক্যান করে নিয়ে আসছি এ বি সি, সেই ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম, ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তো আমরা যদি এখন রান দিই, রান দিলে দেখেন আমার ভ্যালুস কত চলে আসছে বলেন দেখি। 2020 যেই ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা চলে আসছে। আমি যদি জাস্ট একটা মানে ফাইলটার ভিতরে কোনো একটা জায়গায় চেঞ্জ করে দিই, যেমন ধরেন এখানে এ না দিয়ে এফ দিয়ে দিই, এফ দিয়ে দিই, এবং আমার কোডটাকে যদি আমি আবার রান দিই, কোডটাকে আবার রান দিলে দেখবেন এখন আমার এফটাকে সে রিড করে ফেলতেছে, এফটাকে সে রিড করে ফেলতেছে। সুতরাং আমরা একটু বুঝতে পারা উচিত যে ফাইল থেকে যদি কখনো আমাদের কোনো একটা আউটপুট নিয়ে আসতে হয় আমরা এইভাবে কাজ করতে পারি। ওকে, কারো কোনো কনফিউশন আছে একটু মধ্যে? তাহলে আমি আর মানে গুলিকে তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ আমার কাছে মনে হয় জিনিসটা খুবই সহজ, আপনাদের কাছে বুঝতে পারা উচিত। ফাইল থেকে কঠিন কোশ্চেন আসার কোনো সুযোগ নেই। ফাইল থেকে মনে রাখবা পরীক্ষায় কখনো ফাইলের কোশ্চেন আসে না, শুধু ফাইল থেকে কোশ্চেন আসে না। কোশ্চেন আসে হচ্ছে ফাইলের সাথে অন্য কিছু মিক্স করা, যেমন স্ট্রাকচারের কোড দিয়ে বলবে যে প্রিন্ট দ্য রেজাল্ট ইন এ ফাইল অথবা সেভ দ্য রেজাল্ট ইন এ ফাইল, তো ওই ধরনের কোশ্চেন গুলো আসবে।
মনে রাখতে হবে যে যতবারই আপনি যখন প্রিন্ট করতেন ততবারই আপনি কি করে দিবেন বলেন দেখি, জাস্ট এফ প্রিন্টএফ করে দিবেন, তাহলে রেজাল্টটা তখন আপনার স্ক্রিনে প্রিন্ট না হয়ে রেজাল্টটা আপনার ফাইলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল হয়তো দেখবো, এক্সাম্পল দেখলে হয়তো অনেকের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, কারো কাছে কোনো কোশ্চেন আছে এত পর্যন্ত? ওকে, তাহলে আমরা একটু মানে স্লাইডটার ভিতরে যাই, একটু স্লাইডটা থেকে দেখাই দিই। তো এইগুলা পরের পার্টগুলো না বুঝতে পারার কোনো কারণ নাই, এই স্লাইডগুলো আপলোড করে দিব না, আপনারা একটু দেখে নিন। তো রিডিং ফ্রম দ্য ফাইল, সেম ভাবে কিভাবে ফাইল থেকে রিড করতে হয়। এখন নরমাল টাইম থেকে নরমাল জিনিসটা যেটা, তো এই পার্টটা একটু বুঝেন, আপনাদের পরীক্ষায় এই ধরনের ছোটখাটো থিওরি কোশ্চেন থাকতে পারে যে আর মোডের কাজ কি। আর মোডের কাজ হচ্ছে যে জিনিসটাকে সে কি করে বলেন দেখি, জিনিসটা হচ্ছে সে রিডের জন্য পড়ে, এবং এখানে লেখা আছে যদি ফাইলটা থাকে সে কাজ করতে পারবে, আর যদি ফাইলটা যদি না থাকে সে একটা এরর রিটার্ন করে। রাইট মোডের কাজটা কি? রাইট মোডের কাজ হচ্ছে সে রাইট মোডে খুলে ফাইলটা থাকলে ইট উইল বি ইরেজড, ফাইলটা যদি এক্সিস্ট আর যদি না থাকে তাহলে জিনিসটাই কি করবে বলেন দেখি, সে ক্রিয়েট করে নিবে। মানে এটা দ্বারা বুঝতে পারছে যে ফাইলের ভেতরে যা ছিল সবগুলাকে সে কি করে ফেলবে, মুছে ফেলবে। আর অ্যাপেন্ডের কাজটা কি? অ্যাপেন্ডের কাজটা হচ্ছে যদি ফাইলটা থাকে সে হচ্ছে ফাইলের লাস্ট থেকে লেখা শুরু করবে, আর ফাইল না থাকলে সেই ফাইলটাকে সে ক্রিয়েট করে নিবে। সুতরাং এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পারা উচিত যে আমি যদি আর মোডে যাই, আর মোডে গেলে আমার ফাইলের ভিতরে যাই থাকুক না কেন সে শুরু থেকে পড়া শুরু করবে। রাইট মোডে গেলে ফাইলে যা থাকবে তাকে সে মুছে শুরুতে চলে আসবে। আর অ্যাপেন্ড মোডে গেলে ফাইলে যা থাকবে তার লাস্টের থেকে সে লেখা শুরু করবে, বা তার লাস্টে তার মার্কারটাকে সে নিয়ে যাবে, মার্কারটাকে সে লাস্টের থেকে নিয়ে যাবে। এই পার্টটুকু আমরা বুঝতে পারতেছি, এই পার্টটুকু আমরা বুঝতে পারতেছি। ওকে গুড। আচ্ছা, এই পার্টটুকু আমরা নিয়ে আসতে পারছি। এখন দেখেন আমরা তাহলে দুইটা ওয়ে শিখলাম, একটা হচ্ছে এফ প্রিন্টএফ আর একটা হচ্ছে আমার এফ স্ক্যানএফ। একটা ছিল এফ প্রিন্টএফ, একটা ছিল এফ স্ক্যানএফ। এখন আরো কয়েকটা জিনিস আছে, এবং সিমিলারলি যেমন ধরেন এইটা আর প্লাস ডাব্লিউ প্লাস এ প্লাস এর কাজটা কি? এ প্লাস এগুলোর কাজ হচ্ছে স্যার আমি যদি স্যার একই সাথে দেখেন, আমার যদি স্যার একই সাথে রিডও করা লাগে একসাথে রাইটও করা লাগে। অনেক সময় এমন থাকে না যে ফাইলটা থেকে আমি ডাটাটা পড়বো, ডাটাটা পড়ে যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝে, যেমন সাপোজ আমরা লাস্টের দিন এই টাইপের প্রবলেম দেখছিলাম যে সাপোজ যে আমি একটি স্টুডেন্টের নাম্বারটা নিব, তার পরীক্ষার নাম্বারটা নিব, সাপোজ সে ধরো পাইলো 93, দেখলাম তার ফাইলের ভিতরে লেখা আছে 97। কারণ আমার কাজ কি, এই ফাইলের পাশে তার গ্রেডটা আমি লিখে দিব, মানে প্রত্যেকের নাম্বার দেওয়া আছে, নাম্বারের পাশে পাশে আমি গ্রেডটাকে বসাই দিব। ধরেন আমি একটা কোডিং করলাম, কোডিং এর কাজ হচ্ছে ধরেন সাপোজ তোমরা টোটাল 37টি স্টুডেন্টের প্রত্যেকের নাম্বার আমার ফাইলে লেখা আছে। ধরেন তুমি ফাইনাল পরীক্ষায় কত নাম্বার পাইছো, নাম্বারগুলো লেখা আছে। আমার টার্গেট হচ্ছে এই ফাইলের নাম্বারগুলো লেখা আছে স্যার, আমি একটা কাজ করি স্যার এই পাশে পাশে এদের স্যার গ্রেডটাও লিখে দিব স্যার, কি গ্রেড পাইছে। কারণ আপনারা বুঝতে পারছেন স্যার এইটা করার জন্য কিন্তু স্যার আপনার একই সাথে কি করতে হবে, একই সাথে স্যার ফাইলটাকে পড়তে হবে প্লাস ফাইলটার ভিতরে আপনার লিখতেও হবে। সুতরাং একই সাথে আপনি রিডও করতেছেন, একই সাথে আপনি রাইটও করতেছেন। সুতরাং এই সকল কেসে যে কাজটা করতে হয় আমরা আর প্লাস ইউজ করবো। আর প্লাস ইউজ করলে যে জিনিসটা করা যায় সেটা তো বুঝতে পারতেছেন। সিমিলারলি একই ভাবে চলে আসে যে রিড প্লাস রাইট, আবার ডাব্লিউ প্লাস এর জন্য রিড প্লাস রাইট, এ প্লাস এর জন্য হচ্ছে রিড প্লাস রাইট। বাট এ প্লাস আর ডাব্লিউ প্লাস এর মধ্যে পার্থক্য তো বুঝতে পারতেছেন। এ প্লাস আর ডাব্লিউ প্লাস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে অনেকটা এরকম থাকে। আচ্ছা, কেউ কি আমাকে এই তিনটার পার্থক্য বলতে পারবেন, তিনটার মধ্যে কি হচ্ছে? আর প্লাস ডাব্লিউ প্লাস এ প্লাস পার্থক্য কি? এনিওয়ান? আচ্ছা আমি বলতে, নরমালি আরে কি হয়, আর প্লাসে কি হয়, আরে হচ্ছে আমি জিনিসটাকে রিড করব, এবং রিডের সময় মার্কারটা কোথায় থাকে, মার্কারটা আমার শুরুতে থাকে, ফাইলের শুরুতে মার্কারটা থাকে। যেমন আমি যদি বলার চেষ্টা করি, এবং আমার কোডটা একটু দেখেন, আমার ফাইলে এই জিনিসগুলো লেখা আছে, আর আমি যদি জিনিসটাকে রিডের জন্য ওপেন করি, আমার মার্কারটা এই যে আমার কার্সারটা দেখতেছেন যেখানে প্রথমে যেখানে আছে এইখানে মার্কারটা থাকবে, এবং ফাইলের লেখা আমি মুছবো না। কিন্তু আমি যদি স্যার রাইটের জন্য খুলি, রাইটের জন্য খুলে সে কি করে ফাইলের লেখা মুছে ফেলে এবং মার্কারটা শুরুতেই রাখে। আর আমি যদি স্যার অ্যাপেন্ডের জন্য খুলি, তাহলে মার্কারটাকে সে লাস্টে রাখে, এবং মার্কারটাকে সে কিন্তু ফাইলটাকে সে মুছে না, ফাইলটাকে সে মুছে না। সুতরাং আমার টার্গেটটা কিন্তু সবার বুঝতে হবে স্যার কোনটা দরকার। তাহলে আমি আবারও বুঝতেছি, আমি যদি রিড মোডে খুলি ভেতরে যা আছে মুছবে না, মার্কারটা শুরুতে থাকবে। রাইট মোডে খুললে ভেতরে সবকিছু মুছে যাবে, মার্কারটা শুরুতে থাকবে, ওভাররাইট ফাইল লেখা। আর
এ তে খুললে বা অ্যাপেন্ডে খুললে যেটা হবে যে মার্কারটা আমার লাস্টে থাকবে, কিন্তু ভেতরের কোনো কন্টেন্ট আমার মুছবে না। সেই পার্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখলে আমার কাছে মনে হয় পারা উচিত। ঠিক আছে, তো এখন নেক্সট টার্গেট দেখি। নেক্সট টার্গেটটা হচ্ছে, যদি স্যার এখন আপনারা বলতে পারেন যে স্যার যে আমরা যদি কখনো এই কাজটা করার চেষ্টা করি, এবং এই পার্টটা একটু দেখার চেষ্টা করি। সাপোজ একটু আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস। আমরা এতক্ষণ ধরে কি এফ প্রিন্টএফ এফ মানে স্ক্যানএফ যখন পড়ছিলাম, এফ স্ক্যানএফ এ পড়ার সময় কিন্তু আমরা পারফেক্টলি বলে দিছিলাম যে স্যার আমার কাছে একটা পূর্ণ সংখ্যা আসবে, একটা কি আসবে বলেন দেখি, আমার কাছে একটা আসবে হচ্ছে দশমিক সংখ্যা, দেন একটা আমার ক্যারেক্টার আসবে। এখন আমি বলতে পারি স্যার এটা ছিল এফ স্ক্যান। আরেকটা অপশন আছে ফাইল পড়ার, সেটা হচ্ছে এফ গেট সি। এফ গেট সি তে যেটা হয় বা গেটস এ যেটা হয় সেটা হচ্ছে যে বুঝা যাচ্ছে গেট সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গেট ক্যারেক্টার, মানে ফাইল থেকে আপনি একটা একটা করে ক্যারেক্টার পড়ে আনবেন, একটা একটা করে ক্যারেক্টার আপনি পড়ে আনবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ ধরেন আমার যে ফাইলটা আছে, ফাইলটার ভিতরে ধরেন আমি সব মুছে ফেললাম। ফাইলটা মুছে ধরেন আমি এখানে লিখলাম হ্যালো, হ্যালো লিখে ফেলছি, হ্যালো লিখে ফাইলটাকে সেভ করে দিছি। এখন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে স্যার আমি জানি এর ভিতরে অনেকগুলো ক্যারেক্টার আছে, এইচ ই এল এল ও। আমার টার্গেট হচ্ছে স্যার আমার একটা একটা করে ক্যারেক্টারকে আমার পড়ে আসতে হবে। একটা একটা করে ক্যারেক্টারকে পড়ার জন্য ধরুন আমরা বলতে পারি প্রথমে এটাকে স্টোর করে রাখি। তাহলে আমার ধরুন ক্যারেক্টারকে রাখলাম সিএইচ, দেন মনে রাখবেন যে আমার এটার কাজ হচ্ছে এফ গেট, দেখেন চলে আসছে অপশনটা, গেট সি দিব। গেট সি দিয়ে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের ফাইলের পয়েন্টারটা বলে দিতে হবে। ধরেন এফপি এর নামটা দিয়ে দিলাম। এখন যদি আমি জিনিসটাকে প্রিন্ট দেই, এটা দেখেন প্রিন্ট ট্যাব দিলে কি আসছে, পার্সেন্টেজ অফ সি দিয়ে ধরেন সিএইচ এর মানটা প্রিন্ট দিলাম। আমি দেখাবো আস্তে আস্তে কিভাবে কাজটা করতে, একটু ওয়েট করেন, আস্তে আস্তে আমরা দেখব ফাইলটা। তো আমরা যদি রান দেই, রান দিলে দেখেন এইচ চলে আসছে। এইচ কেন চলে আসছে দেখেন, এইচ কেন চলে আসছে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এইচ এই কারণে আসতেছে যে আমাদের ফাইলের ভিতরে তো অনেকগুলো ক্যারেক্টার আছে, ফাইলের ভিতরে অনেকগুলো ক্যারেক্টার থাকলে আমি যখনই গেট সি দিলাম সে একটা ক্যারেক্টারকে পড়ে আসলো। আমার ফাইলের ভিতরে ফার্স্ট ক্যারেক্টার থাকে, আমার ফাইলের ভিতরে ফার্স্ট ক্যারেক্টারটা যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, যদি আমার ফাইলটা চলে আসি, ফাইলটার ভেতরে দেখতেছি যে ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে হ্যালোর এইচ। আপনারা বুঝতে পারতেছেন যে স্যার হ্যালোর এইচ এর কারণে আমার প্রিন্টটা এইচ প্রিন্ট হলো। আমি গেট টু পার্ট পর্যন্ত বুঝাতে পারছি জিনিসটা। তাহলে গেট সি এর কাজটা কি এনিওয়ান? ওকে গুড, আচ্ছা এটা আমরা বুঝতে পারতেছি। একটা একটা করে ক্যারেক্টার পড়েন। আপনি বলতে পারেন স্যার আপনার তো অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে ফাইলে, আমি সবগুলা পড়বো কিভাবে? তো সবগুলা পড়ার জন্য আমাদের একটা ফর লুপ লিখে দেখতে হবে যে কতক্ষণ পর্যন্ত ক্যারেক্টার আমি পাই, ততক্ষণ পর্যন্ত আমার প্রিন্ট করতে হবে। দেখাচ্ছি একটা হোয়াইল লুপ দিয়ে করতে হবে। বাট আমরা আপাতত একটু বোঝার চেষ্টা করি যে গেট সি এর কাজটা কি। গেট সি এর কাজটা হচ্ছে যে স্যার আমাদেরকে কখনো যদি মানে একটা ক্যারেক্টারকে পড়তে হয়, একটা ক্যারেক্টারকে পড়ে আমরা হচ্ছে সেম ওয়েতে জিনিসটাকে লিখব। ওকে, তাহলে স্যার আমরা বলতে পারি যে স্যার আমাদের টার্গেটটা কি? স্যার আমাদের টার্গেটটা হচ্ছে এখন আমরা একটা ক্যারেক্টারকে পড়ার জন্য এটা কাজ করলাম। সিমিলার ওয়েতে আপনি বলতে পারেন যে স্যার আপনি একটা ক্যারেক্টারকে পড়ছেন, সিমিলারলি আপনি যদি একটা ক্যারেক্টারকে লিখতে চান, তাহলে একটা ক্যারেক্টারকে লিখতে চাইলে আপনার কি করতে হবে? যে পুট ইউজ করতে হবে। পুটের কাজটা কি? তাহলে মনে রাখতে হবে গেট গেট সি এর কাজ হচ্ছে একটা ক্যারেক্টারকে সে গেট করে, আর পুট সি মানে কি সে একটা ক্যারেক্টারকে সে আউটপুট ফাইলে লিখে দিয়ে আসে। তো আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি, এবং আমরা এখন যদি এটাকে রাইট মোডে নিয়ে আসি, এবং ধরেন আমার ক্যারেক্টারটার মান যদি বলেন, ধরুন বললাম আমি এ, এবং আমি যদি এটাকে পুট করতে চাই তাহলে গেট তো পুট সি করে, পুট সি করে আমরা কি করতে পারি? মানে ফাইলটার নাম দিতে হবে এবং কাকে আপনি পুট করতে চান, সিএস কে পুট করতে হবে। সে এবার তার প্রিন্টএফ করার কোনো দরকার নেই। এখন দেখা তাহলে এখন কি হচ্ছে, আমার রাইট মোডে একটা ফাইল খুলবো। তো রাইট মোডে ফাইল খুললে ফাইলের মধ্যে যা ছিল সব তো মুছে যাবে, কারণ আমি জানি রাইট মোডে খুললে ফাইলের ভিতরে কিছু থাকবে না। তারপরে আমি একটা ক্যারেক্টারকে নিলাম এ, দেন এই ক্যারেক্টারটাকে আমার ফাইলের ভিতরে পুট করে দিলাম। সো পুট সি দিলে একটা ক্যারেক্টার পুট হয়ে যায়। আমি যদি জিনিসটাকে রান দিই, রান দিলে আপনারা দেখতে পারবেন যে আচ্ছা প্রবলেম হয়েছে, কারণ আমার রিটার্ন আনএক্সপেক্টেড এরর আসছে। রিটার্ন হওয়ার কারণ হচ্ছে আমার ফাইলটা আগে থেকে খোলা ছিল মনে হয়। আমি জিনিসটাকে ডোন্ট সেভ দিয়ে বের হয়ে যাই, দেখি এবার কি হয়।
আচ্ছা এবার আমার এরর দেখাচ্ছে। ও আচ্ছা, আমি একটা ভুল করছি। আপনি যখন পুটসিতে করেন, পুটসিতে আমার ক্যারেক্টারটা আগে লিখতে হয়, দেন আমার ফাইলের নামটা লিখতে। সরি, আমি একটা ভুল করছি। দেখেন আপনার ফাংশনটা দেখছেন, ফাইলটা পরে, ফাইলটা আপনার পরে, আগে হচ্ছে আপনার ক্যারেক্টারের নামটা বলতে হবে। ক্যারেক্টারটা সিএইচ আপনি আগে বললেন, দেন আপনি ফাইলটা লিখলেন। সো জিনিসটা কিন্তু উল্টা। এখন দেখেন আমার পারফেক্টলি কাজ করতেছে। আমি যদি এখন দেখি, খেয়াল করেন প্লিজ, একটু মনোযোগ দেন। আমার যে টেস্ট ফাইলটা আছে, টেস্ট ফাইলটা ওপেন করলে দেখেন এর ভিতরে এ লেখা আছে। এখন দেখেন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। এখন আমি যদি, যেমন আমি আপনাদের পরীক্ষায় এই টাইপের কিছু কোশ্চেনও দিতে পারি। যেমন আমি ধরেন যদি এটা থাকে, ধরেন আমি যদি এখন এটা দিই এ, তাহলে বলেন যে কি আসবে? এই নামের কোন একটা ফাইল ওপেন হবে। তারপরে স্ক্রিনে কি আসবে? আমার ফাইলটার ভিতরে কি লেখা উঠবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করো, আমরা একটা বোঝার চেষ্টা করি। তাহলে মেইন জিনিস হচ্ছে যে স্যার আমাদের এতে মানে তো আমরা জানি এটা অ্যাপেন্ড মোডে যাচ্ছে। তাহলে অ্যাপেন্ড মোডে গেলে জিনিসটা যেটা হবে, অ্যাপেন্ড মোডে গেলে আমরা ফাইলটার ভেতরে যদি আমরা দেখি, তাহলে পরে অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড হওয়া মানে আগে যা ছিল তা তো থাকবেই, তারপরে লেখাটা চলে আসবে। সো আমি যদি এইটাকে রান দেই, রান দিলে আপনারা দেখবেন, সো রান দিলে আপনারা দেখতে পারবেন যে স্যার আপনি যদি রান দেন, রান হয়েছে পারফেক্টলি। রান হওয়ার পর আমি যদি ফাইলটাকে ওপেন করে দেখি, ফাইলটাকে ওপেন করে দেখেন এ এর পরে আরেকটা এ চলে আসছে। দ্যাট মিন্স আগেরটা মুছে ফেলা আছে। মনে রাখতে হবে, রাইট দিলে কিন্তু মুছে ফেলবে, অ্যাপেন্ড দিলে কিন্তু পরের থেকে চলে আসবে। ওকে গুড। তাহলে আমরা তাকান, আমরা একটু কনসেপ্টের মধ্যে আসি। তাহলে কনসেপ্ট আমি ধাপে ধাপে বলি। তাহলে ধাপে ধাপে জিনিসটা অনেকটা এরকম। স্যার আমরা কি কি পড়লাম? আমরা দেখলাম হচ্ছে যে এফ প্রিন্টএফ দেখলাম, এফ স্ক্যানএফ দেখলাম, এফ ফুটেজ দেখলাম, আর এফ গেটস দেখলাম। তো আমার এখন টার্গেটটা কি? টার্গেট আমি একটু তাদের কোড বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরেন ধরেন আমার এই ফাইলটার ভিতরে কি লেখা আছে একটু দেখি। আমার সরি, এই যে আমার টেক্সট ফাইলটার ভিতরে সাপোজ আমি লিখলাম হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ড, লিখলাম হ্যালো ওয়ার্ড বা একটা কোনো সেন্টেন্স লেখা আছে। আমার টার্গেট হচ্ছে এই ফাইলের ভিতরে যেই সেন্টেন্সটা লেখা আছে সেই লাইনটাই প্রিন্ট করতে হবে, সেই লাইনটাই প্রিন্ট করে নিয়ে আসতে হবে, সেই লাইনটাই বা সেই ওয়ার্ডটাই আমাদেরকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। এখন আপনাদের বুঝতে হবে স্যার, এখন যদি আমি এই কোডটা করতে চাই, দেখেন আমি তো বুঝাই আপনাদেরকে, এই কোডটা করতে চাইলে আমরা কোন মোডে ওপেন করবো জিনিসটা? আমরা অবশ্যই রিড মোডে ওপেন করবো, কারণ আমাদের রাইট করার কোনো দরকার নেই, আমরা রিড করবো। এখন কনসেপ্টটা হচ্ছে স্যার, কনসেপ্টটা হচ্ছে যে আমার টার্গেটটা কি স্যার? আমার টার্গেটটা হচ্ছে আমরা ফাইলটার ভিতরে থেকে একটা একটা করে ক্যারেক্টার করবো যতক্ষণ না ফাইলটা কি হচ্ছে, শেষ হচ্ছে। ফাইলটা থেকে আমরা একটা একটা করে ক্যারেক্টার করবো যতক্ষণ না আমার ফাইলটা হচ্ছে আমার শেষ হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি যে আমরা আমরা একটা ক্যারেক্টার নিয়ে নিই, ক্যারেক্টার সিএইচ দিলাম এবং সিএইচ এর মান দিলাম। সিএইচ এর মান হচ্ছে আমরা বলতে পারি ফাইল থেকে একটা একটা করে পড়বো, তাহলে ফাইল গেট সি দিয়ে ফাইলের নামটা দিলাম। এখন দেখান আমরা কতক্ষণ পর্যন্ত পড়বো? যতক্ষণ না ফাইলটা শেষ হবে। এই কনসেপ্টটাকে বলা হয়েছে এন্ড অফ ফাইল, মানে যতক্ষণ পর্যন্ত ফাইলের এন্ড না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করব। তাহলে একটা কাজ আমরা করতে পারি, লিখতে পারি while ch not equals to eof। তাহলে এন্ড অফ ফাইলের মূল কনসেপ্টটা কি? এন্ড অফ ফাইলের মূল কনসেপ্টটা হচ্ছে যে স্যার আমার টার্গেটটা হচ্ছে যে স্যার আমার ফাইলে যখন শেষ হইলো কিনা ততক্ষণ বুঝতে হবে। আমরা বলতে পারি যে যখনই ফাইলটা শেষ হয়ে যায় তখন জিনিসটা সে এন্ড অফ ফাইল রিটার্ন করে। আমার মনে রাখতে হবে আমি একটা ক্যারেক্টারকে পড়লাম, চেক করলাম এই ক্যারেক্টারটা যদি এন্ড অফ ফাইল না হয়, এন্ড অফ ফাইল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কি করবো? ততক্ষণ পর্যন্ত ধরেন আমার স্ক্রিনের ভিতরে আমি প্রিন্ট করলাম হচ্ছে পার্সেন্টেজ অফ সি দিয়ে যেটাকে পড়লাম সেইটাকে প্রিন্ট করলাম, দেন যে কাজটা করলাম আবার পরেরটাও আরেকটা ক্যারেক্টার করলাম, আরেকটা ক্যারেক্টার করলাম। এভাবে কতক্ষণ পর্যন্ত পড়তে থাকবো? যতক্ষণ পর্যন্ত আমার কি না আসে বলেন দেখি, আমার এন্ড অফ ফাইল না আসে। সবাই একটু মনোযোগ চাই আমি আপনাদের। তাহলে এই কোডের মধ্যে কি আসবে লক্ষ্য করেন। তাহলে প্রথমে এইচ পড়বে, ই পড়বে, এল এল ও দিয়ে ডি পর্যন্ত পড়বে। যখনই সে ডি পড়ে ফেলবে তার তো ফাইলটা শেষ হয়ে গেছে, তার তো পরে কিছু নাই।
তখন সে ফাইলটার আর তো যাচ্ছে না, সে এই ওয়াইল লুপ থেকে ব্রেক হয়ে আসবে, সো আমার স্ক্রিনে আর রেজাল্ট শো করবে না। আমরা যে কাজটা করার চেষ্টা করবো, সো আমরা যদি এই কোডটাকে আমরা রান দিই, রান দিলে দেখেন আমাদের কি আসে স্ক্রিনে, একটু দেখি যদি ভুল না করি আমি। দেখেন ভুল না করলে দেখেন আমার কি আসতেছে, যে HELLO একটা স্পেস দিয়ে সবগুলা আমার প্রিন্ট হয়ে যাচ্ছে, সবগুলো ওয়ার্ড প্রিন্ট। সো আমাদের কি মনে হয় স্যার আমাদের এটা কেন লাগে? এটা এই কারণে লাগে কারণ তুমি তো জানো না যে তোমার একটা ফাইলে কারা আছে, তাই না? তুমি তো জানো না যে তোমার একটা ফাইলে তোমার কতগুলা ডিজিট আছে। তোমার এই কনসেপ্টটা খুব দরকার, যে যতক্ষণ পর্যন্ত এন্ড অফ ফাইল না আসবে ততক্ষণ পর্যন্ত কাজটা করতে হবে, ততক্ষণ পর্যন্ত কাজটা করতে হবে। আচ্ছা, ওকে, এবার আমরা আসলে একটা মানে একটা প্রবলেম দেখার চেষ্টা করি, ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার কাছে একটা ফাইলে কিছু লেখা থাকবে, দেন ওইটাকে আমি কপি করে আরেকটা ফাইলে রাখবো। যেমন দেখেন আমি টেস্টের ভিতরে কি রাখলাম, টেস্টের ভিতরে আছে হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড SPL 2020, আমি 3.1416। সো আমরা এরকম এই লেখাটা আছে। আমার টার্গেট হলো স্যার এই ফাইলে যা আছে পুরাটাকে ধরে আপনি কপি করে আরেকটা ফাইলে রাখবেন, পুরাটাকে ধরে কপি করে আপনি আরেকটা ফাইলের ভিতরে নিয়ে যাবেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন, আপনাকে আমি এই ফাইলটা দিব, আপনাকে একটা কপি ফাইল বানাইতে হবে, যেই ফাইলের ভিতরে এই ফাইলে যা ডাটা আছে সেই ডাটাটাকে কপি করে দিয়ে দিতে হবে। কেমনে করতে পারেন? কারণ আপনি বলতে পারেন স্যার আমি এইভাবেই করতে পারি স্যার, আমি প্রথম যে ফাইলটা আছে প্রথম ফাইলটা থেকে একটা একটা করে ক্যারেক্টার পড়ব, ওই ক্যারেক্টারটাকে তো আগে আমি প্রিন্ট করে ফেলছিলাম স্যার। এইবার আমি প্রিন্ট না করে যে কাজটা করব, সেকেন্ড যে ফাইলটার মধ্যে আমি কপি করতে চাচ্ছি সেই ফাইলের মধ্যে লিখে ফেলবো। তো কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আর ওই রকম এত সহজ স্ট্রিং এর মতো নাই যে str কপি দিলে পুরোটা ধরে কপি হয়ে যাবে, এরকম না। আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে একটা একটা করে একটা থেকে রিড করবেন, আরেকটার মধ্যে রাইট করবেন, একটা থেকে রিড করবেন, আরেকটা থেকে রাইট করবেন। দেখেন আমি তাহলে দেখানোর চেষ্টা করি। তাহলে প্রথমে বুঝতে পারবেন স্যার আমার তো তাহলে এখানে ফাইল আরেকটা লাগবে, সরি আরেকটা ফাইল লাগবে। তো আমার এফপি একটা নিলাম, আরেকটা ধরেন আমার জন্য ধরেন নিলাম হচ্ছে fp_copy, কপির জন্য আপনি আরেকটা রাখলেন। এখন নেক্সট কাজটা কি, ধরেন আমার এফপি কপিতে, একটু মনোযোগ দেন, ফাইল কপিতে আপনাকে একটা ফাইল ওপেন করতে হবে সিমিলার ওয়েতে। ওপেন করার জন্য এবং ধরেন এটার নাম দিলাম আমি কপি .txt, এবং যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছেন তারা বোঝা উচিত স্যার প্রথমটাকে আপনি রিড করার জন্য ওপেন করবেন, পরেরটাকে তো আপনি রিডের জন্য ওপেন করবেন না। দ্যাট মিন্স সেটাকে আপনি ওপেন করবেন হচ্ছে রাইট মোডে ওপেন করবেন। মোডটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন মোডে নিয়ে যাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বহন করে। ওকে গুড, আচ্ছা আমরা একটু পর পর্যন্ত ধরতে পারছি যে আমার স্যার রাইট মোডে আমি জিনিসটাকে ওপেন করলাম, ঠিক আছে। এবার সবাই একটু মনোযোগ চাই, সবার মনোযোগ চাই। সেটা হচ্ছে স্যার এখন আমার চেক করতে হবে না যে প্রথমটা যদি নাল হয় তাহলেও এরর, অথবা আমি বলতে পারি কি বলেন দেখি স্যার, অথবা আমার সেকেন্ডটাও যদি নাল হয় তাহলেও আমার এরর দিয়ে থামাইতে বলছে। সবসময় মনে রাখবেন ফাইলে নিয়ে যখন আপনি কাজ করবেন, ফাইল নিয়ে কাজ করলে আপনাকে দুইটার জন্য চেক করতে হবে যে আমার সেকেন্ডটাও নাল কিনা। তাহলে আমরা বলতেছি প্রথমটা যদি নাল হয় তাহলেও আমার এরর প্রিন্ট করব, অথবা সেকেন্ডটা না হলেও এরর আমার প্রিন্ট করব, এরর আমার প্রিন্ট করে নিয়ে আসতে হবে। এবার আসলে আমরা আমাদের কোডে চলে আসি। এখন আমার কাজটা হচ্ছে স্যার আমার যেটা প্রথম ফাইল আছে টেস্ট ফাইল থেকে স্যার আমি কপি করব, কপি করার পরে মানে রিড করব, রিড করে স্যার কপি টেক্সটের মধ্যে জিনিসটাকে আমি লিখে দিব। তাহলে আমি যে কাজটা করলাম স্যার, আমি এটা একটা একটা করে ক্যারেক্টার নিব। তাহলে ক্যারেক্টারটাকে কোথা থেকে নিলাম বলেন দেখি স্যার? ক্যারেক্টারটাকে আমি নিলাম হচ্ছে এফপি ফাইল থেকে পড়লাম। ফাইল থেকে পড়ার পর এটা যদি এন্ড অফ ক্যারেক্টার না হয়, মানে বুঝতে পারলেন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি কি কাজটা করবো বলেন দেখি? ততক্ষণ পর্যন্ত আমার যে কাজটা করতে হবে, এই যে ক্যারেক্টারটা আগে স্ক্রিনে প্রিন্ট করছিলাম না, এই ক্যারেক্টারটাকে এখন কোথার মধ্যে লিখে দিতে হবে বলেন দেখি? আমার এই যে কপির মধ্যে লিখে দিতে হবে। তাহলে কপির মধ্যে লেখার নিয়মটা কি? কপির মধ্যে লেখার নিয়ম হচ্ছে এফ পুটেস। তাহলে পুটেসের মধ্যে প্রথমে হচ্ছে ক্যারেক্টারটার নাম বলতে হয়, কারণ ক্যারেক্টারটার নাম, দেন আমার ফাইলের নামটা বলতে হবে। ফাইলের নামটা কি? ফাইলের নামটা হচ্ছে এফপি কপি। এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে বলেন দেখি স্যার? যতক্ষণ পর্যন্ত আমি আবার দেখেন তাহলে কি কাজটা করছি, প্রথমে একটা ক্যারেক্টার পড়লাম, দেন যদি আমার ফাইলটা শেষ না হয় ওইটাকে লিখে ফেললাম, দেন আরেকটা ক্যারেক্টার পড়লাম। এইভাবে চলতেই থাকবে, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এবং শেষ হয়ে গেলে কি হচ্ছে, এখন স্যার আমি বলতে পারি স্যার আমার ফাইলগুলোকে ক্লোজ করতে হবে না স্যার, তাহলে ফাইলগুলোকে আমি ক্লোজ করে ফেলি। তাহলে প্রথম ফাইলটাকে ক্লোজ করে ফেললাম, দেন স্যার আমরা আমাদের সেকেন্ড ফাইলটাকেও ক্লোজ করে ফেললাম স্যার।
তাহলে আমার সেকেন্ড ফাইলটাকে কপির ফাইলটাকে ক্লোজ করে ফেলাম। এখন যদি দেখেন আমরা একটু লক্ষ্য করে দেখি, আমরা আমার ফোল্ডারে চলে আসি, ফোল্ডারে আমার কাছে টেস্ট ফাইলটা আছে, তার মধ্যে এই লেখাটা লেখা আছে এবং এর মধ্যে কোনো কপি নামের ফাইল নাই। এখন আমি যদি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে যে কাজটা হবে একটু লক্ষ্য করেন, কোডটা ঠিক মতো রান হয়েছে। কোডটা রান হওয়ার পর এখন আমি যদি ফোল্ডারে যাই, দেখেন ফোল্ডারে একটা কপি নামের ফাইল চলে আসছে। কারণ আমরা জানি কি যে রাইট মোডে আমি খুলি, রাইট মোডে খুললে কিন্তু ফাইল না থাকলে সে ক্রিয়েট করে নেয়, এবং এটাকে যদি আমি ওপেন করি, দেখেন ওপেন করলে আমার যা যা আসার কথা প্রত্যেকটাই চলে আসছে। সুতরাং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের মনে হতে পারে স্যার আপনি কেন ওই এফ প্রিন্টএফ বাই স্ক্যানএফ ইউজ করতেছেন না? কারণ খেয়াল করেন, আমি তো আসলে জানি না ফাইলের ভিতর তুমি কি দিবা। তুমি তো চাইলে, খেয়াল করো, তুমি তো চাইলে ধরেন এটার মধ্যে টেস্ট ফাইলের মধ্যে তুমি চাইলে ধরো একটা ডলার সাইন ইউজ করলা, এন্ড ইউজ করলা, এরকম ক্যারেক্টার গুলো তুমি চাইলে ইউজ করতে পারো। তখন যে কাজটা হবে, আমি যদি এখন আমার কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে আমি তো জানি না আসলে তুমি কয়টা ইন্টিজার দিছো, কয়টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিছো। সুতরাং তোমাকে তখন এরকম মানে ক্যারেক্টার ধরে ধরেই পড়তে হবে, ক্যারেক্টার ধরে ধরে পড়তে হবে। বুঝতে পারলাম? কারো কাছে কি কোনো কনফিউশন আছে এই কোডটা নিয়ে বা যা পড়াইছি তা নিয়ে? আচ্ছা, কারোর কাছে কোনো সমস্যা নাই তো? আজকে আমাদের ক্লাস, ওকে, তাহলে ক্লাস আজকে আমাদের এতটুকু পর্যন্তই। আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে কালকে বা বুধবার দিন মনে হয় আপনাদের আমাদের আরেকটা ক্লাস আছে। বুধবার দিন ক্লাসটার ভিতরে আমি জাস্ট আপনাদের পুরো টপিকটা র‍্যাপ আপ করে দিব। মানে র‍্যাপ আপ মানে হচ্ছে ধরেন স্ট্রিং থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত যা যা আছে পুরো জিনিসটি একটু একবার দেখাই দিব, এই পার্ট গুলো আছে। অথবা ফাইলের আরেকটা কোড দেখায় মোটামুটি একটা আইডিয়া দিব না পরীক্ষায় কি আসতে পারে। আপনারা একটা কাজ করতে থাকেন, যেহেতু আপনাদের বৃহস্পতিবার দিন অ্যাসাইনমেন্ট 4টা জমা, আপনারা ওইটা নিয়ে কাজ করেন। আর কারো কাছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, স্যার কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, কোশ্চেন